এই আমি জীবন ওরা বসছো না, তুমি এদিকে সরে বসো, এদিকে সরে বসো। পরিস্থিতি বসো, ভালো চেয়ারে রাখি বসতে দেবো, ঠিক আছে? ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ বোর্ডটা? হ্যাঁ স্যার। পি ব্লক এলিমেন্টস একটু ব্যাকা আছে, অন্যদিন একটু সামনে সামনে থাকে। হ্যাঁ স্যার। একটু বাঁকা বাঁকা হয়েছে আজকে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবে। আচ্ছা দেখো, তোমরা তো ক্লাস 11 এ কি পড়েছো মনে নেই, তো সেটা আমি রিভাইজ করে দিয়েছি পি ব্লকে। তোমার ক্লাস 12 এ আছে 15, 16, 17, 18 এগুলোই আছে। দেখো পি ব্লকে আমরা এখানে পড়বো গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 আর হচ্ছে গ্রুপ 18। গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এন্ড বিসমাথ। গ্রুপ 16 oxygen, sulfur, selenium, tellurium and polonium. Valence electron NH2 NP3, valence electron NH2 NP4, valence electron NH2 NP5, valence electron NH2 NP6। এখানে হচ্ছে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এন্ড অ্যাস্টাটিন। আর এখানে হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এগুলো পড়তে হবে। ওকে, এটা হচ্ছে গ্রুপ 15, 16, 17। গ্রুপ 15 is called the nitrogen family. This is the chalcogens family, halogens family, noble gas, inert gas family. আচ্ছা, তাহলে দেখো ভ্যালেন্স ইলেকট্রন in case of this group, valence electron is 5, valence electron 6, valence electron 7, valence electron 8. These are valence electron. And valency is 3, valency 2, valency 1, valency 0. এটা জানো তুমি, এই সব এর কমন আছে। আচ্ছা লেখো, হ্যাঁ কপি করে নাও যেটা হচ্ছে। Sir, US নো, হ্যাঁ ইয়েস, আইপিসি নেম গ্রেটার দেন 100 ইউআই, ইয়েস। সো এগুলো আছে, তোমাকে পড়তে হবে না। যেমন ধরো এখানে আছে 118, ওর নাম হচ্ছে তোমার ইউ 118, ইউ আন অক্টিয়া, ওগুলো মনে রাখতে হবে, ওগুলো লাগবে না কাজ করতে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সব কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার পি ব্লক এলিমেন্ট। সো হোয়াই দিস ইজ পি ব্লক, the last electron enters in the p orbital, that's why this is called the p block. The last electron enters in the p orbital. আচ্ছা class 11 এর স্টার্টিং এর চ্যাপ্টার গুলো হ্যাঁ একদমই হলো ছিল। আচ্ছা, তো আমাকে এখানে কি পড়তে হবে দেখো, তোমাকে আমি কিছু কনসেপ্ট শেখাবো এখানে। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু কনসেপ্ট অফ পিরিয়ডিক টেবিল, আমাকে এক এক করে বলতে হবে প্রপার্টি গুলো। আচ্ছা, এটা মুছে দিলাম আমি। এখন অনলাইনে যদি সকাল 8টা থেকে বসতে হয় না, আমার টিউশন থেকে এখন পড়ানো, সকাল থেকে বসি ওখানে কাজ করতে। আচ্ছা দেখো, এবারে যে প্রপার্টি গুলো আছে, একটা হচ্ছে তোমার অ্যাটমিক সাইজ, যেটা তুমি পড়েছো আগে পিরিয়ডিক টেবিলে, ওইগুলো এখনই আবার পড়তে হবে। এগুলো প্রত্যেকটা গ্রুপে আলাদা করে আছে। অ্যাটমিক সাইজ, লেফট থেকে রাইটে ইন দ্য পিরিয়ডিক টেবিল অ্যাটমিক সাইজ decreases আর টপ থেকে বটম increases. So atomic size left to right decreases, top to bottom increases. আচ্ছা, now I want to explain the ionization enthalpy, IE. IE means what? Ionization enthalpy.
সো আয়নাইজেশন এনথালপি মিন্স হোয়াট? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পিরিয়ডিক টেবিল বডি পড়েছো আয়নাইজেশন এনথালপি। সো আয়নাইজেশন এনথালপি মিন্স দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি which is required to release the electron from the outermost orbit. ধরো তোমাকে আমি বলছি সোডিয়াম, একটা ইলেকট্রন বের করে সোডিয়াম প্লাস করলে, সো দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, অবশ্য গ্যাসিয়াস স্টেট থাকতে হবে এখানে, এটা গ্যাসিয়াস স্টেটে আছে। তো ডেফিনেশন অফ এনার্জি কি বললাম? আয়নাইজেশন এনার্জি, the minimum amount of energy which is required to release one electron from an isolated gaseous atom to create a cation. তারপরে এটাই হচ্ছে তোমার আয়নাইজেশন এনার্জি। এবারে আয়নাইজেশন এনার্জি ডিপেন্ডস অন atomic size. If the size decreases, this is the mode. So with the size this is inversely proportional. So ionization energy inversely proportional to atomic size. তাই না? না কি গো? কি ভাবছো এখানে? এর সাইজ ডিক্রিজেস লেফট টু রাইট। হ্যাঁ আচ্ছা, এবার আসি আইই তে, আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নাইজেশন এনার্জি আর আয়নাইজেশন এনথালপি। ডেফিনেশনটা কি বললাম? যে একটা অ্যাটম আছে, তুমি সেই অ্যাটমের লাস্ট সেল থেকে ইলেকট্রনকে বের করছো, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড, দিস ইজ কল্ড দ্য আয়নাইজেশন এনার্জি। তাই এটা দেখো তাহলে আয়নাইজেশন এনার্জি নোবেল গ্যাসের জন্য তো জিরো হবে। কেন জিরো কেন হবে? স্যার নোবেল গ্যাসে তো আর ভ্যালেন্স ইলেকট্রন বের করতে পারবে না কিছু। ওটা অনেক হাই হবে, ওটা তো অলরেডি ফুলফিল আছে, স্টেবল কনফিগারেশন, তো এখান থেকে বের করতে বেশি এনার্জি লাগবে, দিস ইজ ডিফিকাল্ট টু রিলিজ, ওটা অনেক বেশি হাই হওয়া উচিত, বুঝেছো তো? জিরো নয় কিন্তু, ইনার গ্যাসের রিঅ্যাক্টিভিটি জিরো, ইনার গ্যাসের ভ্যালেন্সি জিরো। আচ্ছা, এবার দেখো আয়নাইজেশন এনার্জি, তাহলে কি বললাম? আয়নাইজেশন এনার্জির সঙ্গে সাইজে কিন্তু ইনভার্স প্রপোর্শনাল, যার সাইজটা ছোট তার কিন্তু বেশি হবে আই। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি দ্যাট ইজ প্রপোর্শনাল টু নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ, এটা মানে কি দেখো? হ্যাঁ, নিউক্লিয়ার চার্জ। ধরো এটা হচ্ছে একটা আমার অ্যাটম, এই একটা অ্যাটম এখানে আছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন, তুমি একে বের করছো ইলেকট্রনটা। এবার এখানে নিউক্লিয়াসে খুব হাই চার্জ, তাহলে অ্যাট্রাকশন বিটুইন দ্য ইলেকট্রন নিউক্লিয়াস স্ট্রং, তাহলে এখানে স্ট্রং হলে it will be difficult to release the electron from the outermost shell, so that's why more nuclear charge তো more ionization energy। দেখো অ্যাকচুয়ালি নিউক্লিয়াস কখন বেশি হয়? লেফট থেকে রাইটে গেলে বেশি হবে, অ্যাটম নাম্বার ইনক্রিজেস, প্রোটন নাম্বার ইনক্রিজেস, নিউক্লিয়ার ইনক্রিজেস, তাহলে আই এর সঙ্গে এটা। আচ্ছা, সো নাম্বার 1 ডিপেন্ডস অন সাইজ, নাম্বার 2 নিউক্লিয়ার চার্জ, নাও নাম্বার 3 আই ডিপেন্ডস অন নাম্বার 3 দ্যাট নেচার অফ ইলেকট্রন, নেচার অফ ইলেকট্রন, নেচার অফ ইলেকট্রন, তুমি কাকে বের করছো, তুমি কোন ইলেকট্রনটাকে বের করছো, এটা হচ্ছে নেচার অফ ইলেকট্রন, মানে সেটা তোমার এস ইলেকট্রন নাকি পি ইলেকট্রন নাকি ডি ইলেকট্রন নাকি এফ ইলেকট্রন। সো রিমুভাল অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য এস ইজ ডিফিকাল্ট, এস থেকে ইলেকট্রন বের করা খুব ডিফিকাল্ট আছে। বুঝছো কি? সো দিস ইজ ডিফিকাল্ট, দ্য নেচার অফ ইলেকট্রন, ধরো সেখানে এস আছে, সেখানে আই টা বেটার হবে। তুমি কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু আমি আলাদা করে বলছি না, তোমার কিন্তু বইতে দেখো গ্রুপ 15 এ দেওয়া আছে জায়গাটা একবার, আবার 16 এ আছে, 17 এ আছে, 18 এ আছে, আমি একবারে পুরোটা করে দিচ্ছি, বই আমি তার মার্ক করে দেবো। দেখো ফার্স্টের দুটো পেজ বইতে, তোমার যে বইগুলো আছে বইয়ের দেখো দুটো ফার্স্ট পেজ, বই নিয়েছো? দেখে নাও খুলে, বইয়ের দুটো ফার্স্ট পেজ প্রত্যেকটা পিরিয়ডে, হ্যাঁ ঠিক আছে বই হবে, এটা পার্ট 2, হ্যাঁ পার্ট 1 আছে, সেখানে সেখানে দেখো এই প্রবলেমটা দেওয়া আছে, অ্যাটমিক সাইজ, অক্সিডেশন নাম্বার, আয়নাইজেশন এনার্জি, এগুলো সব দেওয়া আছে। দেখে নাও। আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 4, নেক্সট পয়েন্ট, নেক্সট হচ্ছে শিল্ডিং এফেক্ট, আমি বই মার্ক করে দিচ্ছি। নেক্সট হচ্ছে শিল্ডিং এফেক্ট। আচ্ছা, শিল্ডিং এফেক্ট মানে কি? শিল্ডিং এফেক্ট মানে কি?
মানে এটা কিন্তু বললাম যে i এর সঙ্গে এটা কিন্তু i এর সঙ্গে প্রপোর্শনাল, মানে তুমি কাকে বের করছো। এবারে শিল্ডিং এফেক্ট, এটা বুঝিয়ে দিচ্ছি শিল্ডিং এফেক্ট জিনিসটা কি। ধরো আমি এখন তোমাকে পড়াচ্ছি, এখন তুমি এত দূরে অনলাইনে বসে আছো বাড়িতে, তাহলে মাঝখানে আমার কি একটা শিল্ড আছে। শিল্ড মিন্স হচ্ছে ধরো আমি ইলেকট্রনটা এখান থেকে বের করব, আমি ইলেকট্রনটাকে এখান থেকে বের করব, এই ইলেকট্রনটাকে বের করব, তাহলে এই যে আগে যারা আছে এটাকে বলে পেনাল্টিমেট সেট, মানে আউটার মোস্ট আগেটাকে বলে পেনাল্টিমেট, মানে এটা হচ্ছে কাজ করছে এটা স্ক্রিন, এটা শিল্ড করছে। তাহলে ইলেকট্রনটার সঙ্গে এরা হচ্ছে শিল্ডিং এফেক্ট কাজ করছে, শিল্ডিং। তাহলে মনে রাখো যে মোর শিল্ডিং এফেক্ট বলে সেটা যদি মোর শিল্ডিং হয় তাহলে ইউ ক্যান রিমুভ দ্য ইলেকট্রন মোর ইজিলি, তাহলে মোর শিল্ডিং লেস আয়নাইজ এনার্জি। হ্যাঁ সেটাও হচ্ছে, মানে সবই লিংক, সব কাজের সঙ্গে সব লিংক করা। তাহলে যদি শিল্ডিং এর যদি বেশি হয় তাহলে ইউ ক্যান ইজিলি রিমুভ দ্য ইলেকট্রন। স্যার আরেকবার বলবেন এই জায়গাটা শিল্ডিং এফেক্টের? আমি তোমাকে বলছি যদি সেখানে, হ্যাঁ স্যার শিল্ডিং এফেক্টটা আরেকবার একটু বলবেন? একদম বলে দিচ্ছি, আসলে গলাটা বসে গেছে একটু কদিন ধরে। শিল্ডিং এফেক্ট মানে হচ্ছে দেখো যে তুমি যেখান থেকে ইলেকট্রনটাকে বের করছো আউটার মোস্ট সেল থেকে, তার আগের গুলোকে বলি আমরা পেনাল্টিমেট সেলস। তাহলে পেনাল্টিমেট সেলস গুলোর জন্য সেখানটা শিল্ড হয়। শিল্ড মানে হচ্ছে একটা পর্দা, একটা স্ক্রিন। তাহলে এই আউটার মোস্ট ইলেকট্রনের সঙ্গে এই নিউক্লিয়াসের মধ্যে একটা স্ক্রিন কাজ করছে। এই আমরা সেখানে দেখবো যে এখানে স্ক্রিনে কোন ইলেকট্রন গুলো আছে। যদি সেখানে এস ইলেকট্রন থাকে বা এস অরবিটাল থাকে সেটা কিন্তু বেশি করে শিল্ড করে। তাই এটা হচ্ছে এস, এটা পি, তারপরে ডি, তারপরে এন। তুমি আমাকে বলো যখন যুদ্ধ হয় তখন সেখানে একজন একজন হাতে একটা থাকে, ছুরি থাকে, আরেকজন হাতে কি থাকে, শিল্ড থাকে। আর তুমি দেখো না মহালয়া যখন হয় তখন সেখানে মহিষাসুর নাচছে আর দুর্গাও নাচছে, কেউ কাউকে মারছে না। তরোয়াল বলে না? হ্যাঁ ঢাল তরোয়াল বলে না? ঢাল তরোয়াল। ওই ঢালটাকেই বলে শিল্ড, ওই ঢালটাই তো শিল্ড, ওই শিল্ডিং পেটে ওইটাই তো। এখানে ঢাল কাজ করছে আগের গুলো, এই আগের গুলো হচ্ছে পেনাল্টিমেট গুলো হচ্ছে শিল্ড, তো সে বেশিক্ষণ শিল্ড করে আছে এখানে। ঠিক আছে, তো সেখানে দেখো, এবার দেখো তোমার সে হাতে যে লোক শিল্ডের কেমন হয় দেখতে, এরকম দেখতে হয় কেন শিল্ড গুলো, এটা তো এস অরবিটাল। হ্যাঁ এটা তো এস অরবিটাল, তাই তো এস অরবিটাল বেশি শিল্ডিং এটা। মহিষাসুর এই জন্য তো এস অরবিটাল নিয়ে काज করছে। मतलब अगर इलेक्ट्रॉन निकालेंगे तो वो आएगा। हाँ लेकिन सर हम इलेक्ट्रॉन तो बाहर से निकालेंगे तो no no actually the attraction is there now the nucleus. I baba the attraction in the nucleus in electron, so if the shielding is more attraction less, so you can easily remove the electron. shielding অনেক বেশি, এস এর তো বেশি shielding, যার বেশি এরিয়া। হ্যাঁ বলো তোমাকে লোক মারতে আসছে, তুমি কি এমনি দাঁড়িয়ে থাকবে না, তুমি একটা থালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, থালাটাই হচ্ছে এস অরবিটাল, ওইটাই তো ঢাল, ওই ঢালটাই ঢাল তরোয়াল, এই ঢালটাই হচ্ছে তোমার শিল্ড, এটাই শিল্ডিং এফেক্ট করছে। তাহলে মোর শিল্ডিং তো লেস, তাহলে শিল্ডিং এফেক্টের সঙ্গে আমরা লিখছি এখানে নাম্বার 4 IE প্রপোর্শনাল টু 1 বাই শিল্ডিং এফেক্ট, তাই না? কি বুঝছো এই শিল্ডিং এফেক্ট 1 বাই কিনা বলো, ইনভার্সলি কিনা 1 বাই শিল্ডিং মানে তো IE, যে ক্ষেত্রে শিল্ডিং এফেক্টটা বেশি সেখানে তোমার IE-টা কম, লেস। মোর শিল্ডিং তো লেস আই। হ্যাঁ মোর শিল্ডিং, আমি তোমাকে পড়াচ্ছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ পড়ে গেছো, আমি এখানে মাঝখানে পর্দা আটকে দিলাম, একটা কাপড়ের পর্দা আটকে দিলাম, তুমি পড়াটা শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ না, আমি এখানে কংক্রিটের দেওয়াল তুলে দিলাম একদম স্ট্রং করে, তুমি আমাকে দেখতে পাবে না শুনতে পাবে না। এই ব্যাপারটা তো বলেছে বেশি করে স্ট্রং শিল্ড হলে তো লেস আই হবে, তুমি তো ইজিলি বের করতে পারছো, ডেফিনেশনটা মনে রাখতে হয়ে গেল তোমার। কি বলো আমাকে, বুঝলে কিনা, বুঝতে পারোনি? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো আই গরম লাগছে না, আই ডিপেন্ডস অন সাইজ,
ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, তাহলে দেখো I proportional to size, I proportional to nuclear charge, that is depends on nature of the electron and shielding effect. ব্যাস, এগুলো আমার ফ্যাক্টর আছে। আর আছে একটা নাম্বার 5, নেক্সট ফ্যাক্টর, number 5 factor of the ionization energy. Number 5, that is the half field full field. Half field or full field যদি হয় তাহলে বলেছে IE directly proportional, নাম্বার 5 পয়েন্ট। I এর সঙ্গে হাফ ফিল্ড ফুল ফিল্ড directly proportional। ঠিক আছে, তাহলে দেখো আমার এগুলো কিন্তু একটা পয়েন্ট পড়া হয়ে গেল। আমার একটা পড়লাম আয়নাইজেশন এনার্জি, আর একটা পড়ে নিলাম সেখানে অ্যাটমিক সাইজ। নেক্সট একদম সেখানেই আছে, এগুলো সবই কেমিক্যাল বন্ডিং পিরিয়ডিক টেবিল। তোমার কাছে ওইটাই রিভাইজ করাচ্ছি আমি, আমার আর কিচ্ছু বোঝানোর নেই। অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, বাকি মুখস্থ করতে বই মার্ক করে। যাদের কি 11 এ পড়াই এই চ্যাপ্টারটা, তাদেরকে 12 পি ব্লক বই মার্ক করে দিই, পড়াই না, বই টিক 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 করে দিই। স্যার কোনটাই নতুন বলছিস? হ্যাঁ স্যার এমনি জেইতে স্যার অর্গানিকের উপরে বেশি স্ট্রেস না ফিজিক্যালের উপরে স্যার? না, যেইতে তোমার হচ্ছে ওই 38% অর্গানিক, 33% ফিজিক্যাল, আর বাকিটা ইনঅর্গানিক থাকে। মানে অর্গানিক কেমিস্ট্রি বেশি থাকে, অবভিয়াসলি বেশি থাকে, মোটামুটি ধরো 40% মতো থাকে, বাকিটা ফিজিক্যাল, তারপরে ইনঅর্গানিক সবচেয়ে কম থাকে ইনঅর্গানিক। আর ইনঅর্গানিকে মুখস্থ করা কোশ্চেন দুই একটা থাকে, বাকি সব কনসেপচুয়াল থাকে। এখন তো এক্সাম হবে, সব ডেট দিয়ে দিচ্ছে। শুনে দাও দুইটা বছর স্যার স্কুল খুলছে না, এদিকে ওয়েবজি কি করে নেবে স্যার? হ্যাঁ স্যার স্কুল টুল খুলছে না, অথচ ওয়েবজি অফলাইনে নেবে এরা। হ্যাঁ, ডেট দিল যে খুলবে না এখন, স্কুল খুলবে ধরো ওই অক্টোবর নাগাদ স্কুল খুলবে, পুজোর পরে পরে। এখন স্কুল খুলবে না। আর স্যার নভেম্বরে আমাদের প্রিবোজ দিয়েছে, কোনো মানে আছে স্যার? হ্যাঁ, আর ওই ডাব্লিউবি যে হবে বলেছে না ওইটা, কারণ ওইখানে তো পরীক্ষা দেবে 90,000 লোক সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, কম কম করে সিট ফেলবে ছুটি ছিটিয়ে না, তাই অসুবিধা নেই ওইটা। হ্যাঁ, আর ফেয়ার পাবে না। যা এবার দেখো ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপি, এটা মানে হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি। না না, নেক্সট টপিক, ওটা শেষ হয়ে গেছে, ওটা নেক্সট টপিক। এবারে নেক্সট প্রপার্টি হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি, মানে নাম্বার 3 প্রপার্টি ইলেকট্রন গেইন এনথালপি। তোমাকে আমি কিন্তু এটা না, আমি একটু আগেরটা তো কমপ্লিট করলাম না, কিছু প্রপার্টি ডিসকাস করি তাহলে তো হবে। একটু মুছে দিচ্ছি এটা, আগের প্রপার্টি ডিসকাস করিনি একটু। ধরো এখানে তোমার আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, আই ডিসকাস করছি, আগেরটাই কন্টিনিউ করছি। বোরন, নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এটাকে তুমি অ্যারেঞ্জ করো অ্যাকর্ডিং টু আই। কিভাবে অ্যারেঞ্জ করবে? আয়নাইজেশন এনার্জি। তুই কিভাবে পড়েছো আয়নাইজেশন এনার্জি লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ আর এখান থেকে এখানে গেলে তোমার হচ্ছে ডিক্রিজ, এটা ইনক্রিজ করে, এটা নরমাল অ্যাকর্ডিং টু সাইন্স। কিন্তু তোমাকে পাস খারাপ করে ভাবতে হবে, যেটা বললাম কি কি বলেছি। এবার দেখো এখানে এখানে কি হওয়া উচিত, এক্সাক্ট ভ্যালুটা না তো এরকম হওয়া উচিত না, কিন্তু এটা হবে না, এরকম হওয়া উচিত ছিল, এটা গ্রেটার হওয়া উচিত ছিল। আয়নাইজেশন এনার্জি লেফট থেকে রাইটে গেলে তোমার বেশি হচ্ছে, কিন্তু এখানে এক্সেপশন আছে এই জায়গাটায়, এই জায়গাটা এক্সেপশন, এখানে নাইট্রোজেন, এখানে অক্সিজেন, বাকি সব এক। হাফ ফিল্ড ফুল ফিল্ড, এটা হচ্ছে হাফ ফিল্ড ফুল ফিল্ড। এবারে তোমার সিলেবাসের মধ্যে এইটা পড়ে গেল, তাহলে এই জায়গাটা 15 কোথায় গেল, 15 কোথায়? হ্যাঁ 15 16 17 এই দুটো কোশ্চেনের মধ্যে পড়ে, এরকম সব দেবে করতে।
ঠিক আছে, কারণ এখানে কিন্তু এক্সেপশনাল হয়েছে হাফ ফিল্ড ফুল ফিল্ডের জন্য। এটা কিন্তু শুধু খালি নাইট্রোজেন অক্সিজেন নয়, ফসফরাসে কিন্তু অ্যাপ্লিকেবল, ফসফরাস এবং সালফার সেখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, লিখে নাও। আবার দেখো আমি আরো কিছু বলছি, তাহলে এটা হচ্ছে আই একটা প্রপার্টি বললাম, এটা নরমাল প্রপার্টি যে লেফট সাইডে ইনক্রিজ করে ডিক্রিজ করে। তোমাকে আরো কিছু জিনিস বলছি এখানে দেখো, আয়নিক এনার্জি বললাম তোমাকে কপার এন্ড পটাশিয়াম, এই দুটো তুমি অ্যারেঞ্জ করে দাও, এই দুটোকে অ্যারেঞ্জ করো, কপার আর পটাশিয়াম। ভাবো কিভাবে হবে, আমাকে বলো দিয়ে ভেবে। কপার এন্ড পটাশিয়াম আয়নাইজেশন এনথালপি। পটাশিয়ামে কি আছে কনফিগারেশন ভাবো, পটাশিয়াম হচ্ছে তোমার আর্গন আর 4s1, আর কপারের কিন্তু দেখো কপারের আবার একই, কি কাণ্ড, অনলি 3d10 আর 4s1, দেখতে পাচ্ছো? শিল্ডিং বেশি আছে কপারের, শিল্ডিং বেশি আছে কপারের, পড়াটা কি সিরিয়ে বেটে মাঝখানে ডিটা আসছে, এখানে কনফিউজ হয়ে যায়। বলো কোন ডি তো পুরো শিল্ডার না, আমাকে বলো তাহলে কপার আর পটাশিয়ামের কার আই বেশি হবে, কার সাইজ এটা দাও কি হবে বলো। सर के का साइज कम কম के সাইজ। शील्डिंग के का आयरन তোমরা বলো, তোমরা কি বলছো বলো, सी का आयरन था क्या দেবজিৎ বলো, মনস্বিনী বলো, সত্যি বলো। পটাশিয়ামের আয়োনাইজেশন এনথালপি বেশি হবে। কার? পটাশিয়ামের স্যার। কপারের। এখানে দেখো পটাশিয়াম আর কপার আছে এখানে, তাহলে এখানে তোমার এখানে দুটোই আউটার মোস্ট সেম, খালি 3d এখানে আছে, তো মোর 3d ইলেকট্রন এখানে 10 খানা বেশি আছে, তাহলে মোর নিউক্লিয়ার চার্জ and this is a more nuclear charge for the 10 electron and d is a poor cylinder, তাহলে মোর সিলিন্ডার মানে কিন্তু লেস সাইজ, তার মানে কপারে কিন্তু সাইজটা ছোট পটাশিয়ামের, তো অ্যাটমিক সাইজ কিন্তু কপারে ছোট, এটা কিন্তু অ্যাটমিক সাইজ, এটা কিন্তু সাইজটা কিন্তু কপারে ছোট কেন, এখানে তোমার যে আগে যে পেনাল্টিমেট সেল আছে ডিটা, এই ডিটা কিন্তু পোর সিলিন্ডার, সেম সেম পিরিয়ডে আছে, হ্যাঁ তাহলে তো কপার ছোট, কপারের সাইজ ছোট, তাহলে দেখো এখানে দুটোই পড়তে থাকে তাই না, তাহলে এখানে কি বললাম 10 খানা একটু বেশি আছে, মোর নিউক্লিয়ার চার্জ এন্ড আ পোর সিলিন্ডার, সো অ্যাট্রাকশন গ্রেটার, সাইজ ডিক্রিজেস, তো কপারে কিন্তু সাইজে ছোট, তাহলে দেখো আই কপারে কিন্তু বেশি পটাশিয়ামের থেকে, বুঝতে পারলে? নো potassium copper same config outermost same, extra 10 electron, extra 10 electron means what, more nuclear charge but poor shield and also d is a poor cylinder, and poor cylinder means what, poor cylinder means what, more so that means you can easily release the electron from the pores. Hey, the 3d is the weak cylinder, that means you cannot easily remove. Poor cylinder to poor, not strong, the attraction is stronger, nuclear is greater, বুঝতে পারছো না, আমি নাম কি বলবো দেখো सर समझ गया না একদম বুঝতে পারিনি, এই দেখো ধর এরকম বলতে দেখো, এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে 4s1 ইলেকট্রন একটা আছে, এর আগে আছে 3d, এখানে 3d তে 10 খানা ইলেকট্রন এখানে আছে 10 খানা, দেখতে পাচ্ছ এরা, ইলেকট্রন আছে 4s1 এ একটা আছে, আর এখানে 3d তে আছে 10 খানা, তাহলে ডিটা হচ্ছে পোর সিলিন্ডার, আর এখানে 10 খানার জন্য এখানে কিন্তু প্রোটন নাম্বার বেড়ে গেল 10টা, এখানে কিন্তু প্রোটন নাম্বার তো কত 19, এখানে 29, মোর প্রোটন নাম্বার, স্ট্রং অ্যাট্রাকশন, আবার দেখো এই যে পোর সিলিন্ডার, এই থাকা না থাকা সমান, আর হয়তো আরো অ্যাট্রাকশন করেছে, তাই সাইজ ছোট হয়ে গেছে, বুঝেছো, তাই হচ্ছে আইটা গ্রেটার, কি গো বলো? হ্যাঁ স্যার।
হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আমার হয়ে গেল বলা। আর কিছু বলি তাহলে হাফ ফিল ফুল ফিল এটা দিয়ে বললাম। আর একটু কিছু বলছি প্রপার্টি, মানে আই নিয়ে কি কাজ করছে। আই কি রে তোমার কি পড়তে মন লাগছে না ঠিক মতো? অবশ্য আমার একটু অন্যরকম লাগছে, অনলাইন পর পড়াচ্ছি না, না অনলাইনে পড়াই, আজকে ফিজিক্যালি পড়াচ্ছি। सर हम लोग से पहला नहीं है फिजिकल में फर्स्ट बैच अगली बार আমার 11 এ অনেকে পড়ে। तो पिछले दिन ही आने वाले थे सर, मेरे वहां के सवाल शुरू हुए। আচ্ছা দেখো सर इसके साथ साथ में ऑटो वाला मार्क को 100 रुपए यहाँ पे खाने का x y z, আমি তিনটে এলিমেন্ট নিলাম x y z। এই এলিমেন্টটা বলেছে i1 মানে হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি, আর একটা বলেছে i2 সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি। সেকেন্ড মিন্স অ্যাকচুয়ালি on the cation you are again releasing one electron। अच्छा समझ गया। ধর এখানে বলছি 453 এই ভ্যালুটা, এখানে 563 ওই কিলোজুল পার মোল ভ্যালুটা দিচ্ছি। এটা হচ্ছে 1365 এই ভ্যালুটা। আচ্ছা এবারে সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি বলছি দেখো 2026 1120। আচ্ছা আর এটা হচ্ছে এটা কি লিখবো দেখি কোন লেভেল দেব, তোমাকে কম্পেয়ার করতে হবে আমি যেটা দিচ্ছি এখানে, ভাবতে হবে রিগার্ডিং দা আই। হ্যাঁ इसका क्या वाला दीजिए। আচ্ছা ধর এখানে দিলাম 2 নাটা হাই হবে ঠিক আছে 1556 ব্যাস এই দিলাম। আচ্ছা দেখো আমি এখানে তিনটে এলিমেন্ট দিয়েছি, এলিমেন্ট x y আর z, আর এটা হচ্ছে ফার্স্ট আই এটা সেকেন্ড আই। এবারে বলেছে এদের মধ্যে কোনটা অ্যালকালি মেটাল, কোনটা অ্যালকালি মেটাল, কোনটা অ্যালকালাইন আর্থ মেটাল, আর বলেছে এখানে জিজ্ঞেস করছে কোনটা হুইচ ওয়ান ইজ অ্যালকালি মেটাল হুইচ ইজ অ্যালকালাইন আর্থ মেটাল। দাঁড়াও আরেকটা দিই, আর কোনটা হচ্ছে তোমার হুইচ ওয়ান ইজ নন মেটাল। তিনটে আমাকে ভেবে বলো, তোমাকে কিন্তু মাথায় সবরূপ নিয়ে ভাবতে হবে, যা তোমাকে বললাম 5 নম্বর এই ভ্যালু থেকে তোমাকে এক্স ওয়াই জেড নিয়ে বলতে হবে যে কোনটা এক্স ওয়াই জেড এর কোনটা অ্যালকালি মেটাল, কোনটা অ্যালকালি আর্থ মেটাল, কোনটা নন মেটাল বলো। सर एक्स एक्चुअली और वाई सेम लाइन ही আছে স্যার। সেম হ্যাঁ वाई वाई অ্যালকালাইন আর তার জেড নন মেটাল। হ্যাঁ কি করে জানলে? স্যার এক্স এক্স এর অ্যালকালি হওয়ার জন্য একটা ইলেকট্রন বের করে নিলাম, তারপরে আমরা হ্যালোজেন কনফিগারেশন নোবেল গ্যাস কনফিগারেশনে চলে আসলে তো আগে বেড়ে যাবে। একদম দেখো জুনিয়র একটা কথা বলে দিয়েছে, তোমরা কিছু বলবে আমাকে? ওই ওই স্যার জুনেদ কি বলেছে? জুনেদ বলছে যে যে শতশ্রেণীকে বলতে, শতশ্রেণী বলছি আবার স্যার মনেশ্রী আমি মনশ্রেণীকে বলুন যে এখানেই পড়তে চলে আসতে, বুঝেছো? স্যার পরের দিন চেষ্টা করছি। আচ্ছা আর সত্রীকেও বলছে এখানে চলে আসতে, সত্যের টানে টানা হয়ে। সত্রী হ্যাঁ স্যার। ও আসবে না, আর দেবজিৎ তো আসতে পারবে না, দুর্গাপুরে থাকে। আচ্ছা হ্যাঁ জুনেদ বলছে যে এখানে এটাই হচ্ছে অ্যালকালি মেটাল, কারণ এখানে ফার্স্টটা কিন্তু কম ভ্যালু, সেকেন্ডটা হেভি হাই আছে, কারণ একটা বেরিয়ে গেলে সেটা কিন্তু নিয়ারেস্ট ওভার গেস হয়ে গেল। মানে দেখো ধরো বললাম এখানে NS1 এই এলিমেন্টটা হচ্ছে তোমার NS1,
আউটার মোস্টটা এটা, তো এই বেরিয়ে চলে গেল, তাহলে লেস ভ্যালু, ইউ ক্যান ইজিলি রিমুভ দ্য ওয়ান ইলেকট্রন। এবার সেকেন্ড বের করতে কিন্তু ভীষণ ডিফিকাল্ট, কারণ এরপরে পুরোপুরি ফুলফিল আছে এরপর ভেতরটা। আমি তোমাকে এক্সাম্পল নিয়ে বলছি, ধরো বলছি সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 2s2 2p6 3s1, তাই তো? তুমি এখানে 3s বের করলে, এরপরে দেখো কমপ্লিটলি ফিল্ড, সো দিস ইজ ডিফিকাল্ট টু রিলিজ দ্য ইলেকট্রন, সো X ইজ দ্য অ্যালকাইল মেটাল। আর এখানে দেখো সেকেন্ডটা কিন্তু বেশি ভ্যালু আছে, কিন্তু এটাও কিন্তু অনেকটা কম বা ডিফারেন্সটা কম আছে, সো বিকজ ধরো বললাম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামে কি আছে এখানে 10, নিয়নের পরে তোমার সেখানে আছে 3s2, হ্যাঁ তুমি ওখান থেকে একটাকে বের করলে 3s থেকে 1 ইলেকট্রন, so this is easy, you can remove. Second time value is greater but gap is less because this is not the half fill or full fill, মানে ফার্স্টে কিন্তু এসে ফুল ফিল আছে, কিন্তু তাই ভ্যালুটা বেশি ওর থেকে, দেখো এর থেকে ভ্যালুটা বেশি, 1600 joules অনেক বেশি আছে। আর দেখো নন মেটালে তো বেশি ভ্যালু হবে, কারণ পিরিয়ডিক টেবিলে লেফট থেকে দিলে নরমালি প্রপার্টি ইনক্রিজ করে, তো এটা তো এটা হচ্ছে নন মেটাল, এটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, এটা নন মেটাল, কারণ নন মেটাল হ্যাভিং হাইয়ার আয়নাইজেশন এনথালপি। ঠিক আছে, তাহলে আমি পরের টপিকে এগোই, ইলেকট্রন গেইন এনথালপি। হ্যাঁ স্যার। পি ব্লক এলিমেন্টের কনসেপ্ট পড়ার পরে প্রিভিয়াস এর কোশ্চেন গুলো লোকে বাড়িতে সলভ করবে। পি ব্লক এলিমেন্ট কিন্তু লোকে বাড়িতে বইয়ে মুখস্থ করে না, পি ব্লক এলিমেন্ট কিন্তু লোক কিন্তু বইগুলো মুখস্থ করে না, আগে কনসেপ্ট পড়ে নেয়, সো দেন ইউ জাস্ট ওপেন দ্য প্রিভিয়াস এর কোশ্চেন পেপার, সো দেন সলভ ইট, সেখানে আটকালে বইগুলো দেখবে তাহলেই হবে। আচ্ছা, সো ইলেকট্রন অ্যাফিনিটি অর ইলেকট্রন গেইন এনথালপি, এখানে কি এক্সেপশন আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, আর ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন। দেখো এটা বেসিক্যালি লেফট থেকে রাইটে ইনক্রিজ করে আর টপ থেকে বটমে ডিক্রিজ করে, এরকমই হওয়া উচিত, কিন্তু there are some exceptional case। দেখো এই যে কাপেলগুলো আছে এটা এক্সেপশন, আমার কি এক্সপেকটেশন ছিল যে ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন, কিন্তু হয় না। আমার এক্সপেকটেশন কি ছিল, অক্সিজেন গ্রেটার দেন ফ্লোরিন, কিন্তু হবে না, অক্সিজেন সালফারটা বেশি হবে, আর নাইট্রোজেনটাও থেকে সালফার ফসফরাস বেশি হবে। তিনটে এক্সেপশন, এটা তিনটে কেন, এরপরে এখানে এক্সেপশন আছে, মানে কার্বন কিন্তু লেস দেন সিলিকন, এই প্রত্যেকটাতে এক্সেপশন। হ্যাঁ, because actually for the size property, size, their size are not very small size in case of first second period, carbon, nitrogen, oxygen, fluorine, এই জন্য সেখানে কিন্তু ভীষণ ডিফিকাল্ট টু টেক ওয়ান ইলেকট্রন। ধরো সেখানে ফ্লোরিন একটা ইলেকট্রন নিয়ে সেখানে 8 মাইনাস হলো, তাহলে সাইজটা কিন্তু ছোট, তাই এখানে ইলেকট্রন নিয়ে অ্যাকোমোডেট করতে পারছে না, দিস ইজ কল্ড চার্জ ডেনসিটি, দিস ইজ কল্ড চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি মিন্স হোয়াট, চার্জ পার ইউনিট এরিয়া অনেক বেশি হাই আছে, তাই জন্য সেখানে তোমার কি হয়, এটা আনস্টেবল সিস্টেম হয়ে যায়, তাই এখানে এনার্জি কম বেরোবে। চার্জ ডেনসিটি হাইয়ার। স্যার সত্যিই নাকি ওয়েটিং রুমে আছে? সত্যি ওয়েটিং রুমে নাই তো কোথায় দেখি। স্যার আমি জয়েন করে গেছি, মানে আমি বলেছি তখনই তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো। আচ্ছা ঠিক আছে, তোমাকে এগুলো খেয়াল রেখে করতে হবে কাজ। আচ্ছা, ভ্যালেন্সি থেকেই অক্সিজেন বের করতে পারবে। দেখো সামনে দেখো প্রপার্টি বই খুলে এবারে, এই বই দেখো কি ক্লিয়ার প্রপার্টিগুলো দেখো এগুলো আছে কিনা। এত পরে নেই। আচ্ছা এবারে নেক্সট দেখো। স্যার বলছি যে তুমি কি এটা ইলেকট্রন গেইন এনথালপি বললে? হ্যাঁ, ইলেকট্রন গেইন এনথালপি আর ইলেকট্রন অ্যাফিনিটি, তো এখানে বললাম এগুলো সব এক্সেপশনাল কেস,
এক্সপেকটেশন ছিল এরকম হওয়ার, হচ্ছে এরকম। আর তোমার বইয়ে খুলতে বললাম, সেখানে বইতে দেখো ওই গ্রুপ 15, 16, 17 সবার শুরুতে কিন্তু 2 পেজে সেখানে লেখা আছে ওইগুলো। আমি তোমাকে এক এক করে ডিসকাস করবো এখন গ্রুপ 15 থেকে, যেগুলো আমার বলার ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি কোশ্চেন গুলো ডিসকাস করবো। আচ্ছা, কোশ্চেন বলার আগে আমার কিছু বলার ছিল। কেন আমাকে নেক্সট বলো, সব বলবো এগুলো, বেশি দেওয়া আছে প্রিপারেশন দেওয়ার জন্য। আচ্ছা, তোমাকে পি ব্লক এলিমেন্টের এই দুখানা প্রপার্টি পড়লে, আয়নেশন এনথালপি, ইলেকট্রন গেইন, ইলেকট্রন এনথালপি, আর হচ্ছে তোমার অ্যাটমিক সাইজ, ভ্যালেন্সি, ওগুলো সব নিজে পড়ে নিতে পারবে। এবার তোমাকে যদি শেখাচ্ছি স্ট্রাকচার শেখাবো, স্ট্রাকচার কি করে বের করতে হয়, ভীষণ ইম্পর্টেন্ট। তুমি আমাকে বলো দেখি, ফার্স্টে কিছু কম্পাউন্ড দিচ্ছি CO2 আর SO2, কি স্ট্রাকচার হয় বলো আমাকে। কারণ স্ট্রাকচার জানলে ওইখানে ওইগুলো করতে পারবে, এই যে বন্ড অ্যাঙ্গেল ওইগুলো সব করতে পারবে হাইব্রিডাইজেশন করে। হ্যাঁ বলো বলো। ये দুপাশে দুটো ডবল বন্ড দিয়ে CO2, আচ্ছা হাইব্রিডেশন বলো, CO2 হাইব্রিডেশন কি? স্যার sp আর SO2? SO2 তো sp হচ্ছে। এই জন্য তো লোককে কোশ্চেন এটা করতে দেবে, SP হবে না, এটা তোমাদের SP, SO2 CO2। তোমরা বলো, বাকি দুজন বলো এখানে অনলাইনে, সত্যি আর মনস্বিনী বলো। তোমরা কি মানে ধরো তোমাকে যদি কোনো অঙ্ক দিবি কি নিজে করতে পারবে এটা বের করতে, না ফর্মুলাটা একবার মনে করে দেবো, শিখিয়ে দেবো। এটা কিন্তু পি ব্লকে প্রত্যেকটা তোমার কাছে বইটা আছে না, চ্যাপ্টার ওয়াইজ বুক, সেখানে স্ট্রাকচারের কোশ্চেন প্রত্যেক ইয়ার এসেছে। শিখে নাও, আমি আরেকবার শিখিয়ে দিয়েছি ফর্মুলাটা, ভালো করে শিখে নাও, তুমি নিজেই করতে পারবে, দেখে কিছু বলতে পারবে না, দেখে নাও। এখানে আমরা ফর্মুলা লিখছি, হাইব্রিডাইজেশন স্টেট ক্যাপিটাল H, খাতায় লেখো, আমার সঙ্গে লেখো। H মানে হাইব্রিডাইজেশন স্টেট, ক্যাপিটাল H, হাইব্রিডাইজেশন স্টেট। এটা মানে হচ্ছে হাফ ইনটু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, হ্যাঁ, অফ সেন্ট্রাল অ্যাটম, লেখো এটা। Hybridization state capital H equal to half into number of valence electron of the central atom, আচ্ছা, of the central atom, plus number of monovalent atoms minus charge of ক্যাটায়ন, যদি ক্যাটায়ন থাকে তবেই, প্লাস চার্জ অফ অ্যানায়ন, ব্র্যাকেট ক্লোজ। পুরোটা কিন্তু মানে একটা লাইনের মধ্যে লিখেছি, আমার জায়গায় পরপর নিচে দিয়ে লিখেছি। দেখো ওই নিচে দুটো পয়েন্ট কার লাগে না কাজে, আইনি কম্পাউন্ড না হলে। আচ্ছা, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন আমি ক্লাসের শুরুতে লিখে দিয়েছি খাতায়, ক্লাসের শুরুতে খাতায় লিখে দিয়েছি, গ্রুপ 15, 16, 17, 18 ভ্যালেন্স ইলেকট্রন খাতায় লেখা আছে। আচ্ছা, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, এটা মানে হচ্ছে X, এরা পৃথিবীতে দুজনই আছে, মানে হ্যালোজেন্স আর হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এছাড়া আর কেউ নেই। এই হাতে গোনা 5টা, এরা হচ্ছে মনোভ্যালেন্ট অ্যাটম। আমি কাউন্টিং করব কোন স্ট্রাকচারে যে কতগুলো মনোভ্যালেন্ট সেখানে আছে, তাহলে আমার সেখানে হবে, ঠিক আছে। নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, আর এই দুটো আমি এখন কিছু বলছি না, এটা তোমার পরে লাগবে কাজ। তাহলে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস। আচ্ছা, হয়ে গেল বের করো আমার এটা। এবার তুমি লেখো ক্যাপিটাল L মানে লোন পেয়ার, এটা কিন্তু ফটাফট তুমি করতে পারবে। এখন মনে হচ্ছে এটা তোমার পৃথিবীর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমার তো স্ট্রাকচার থেকে কোশ্চেন অনেক থাকবে, তুমি স্ট্রাকচার নিয়ে সব করতে পারবে। এই ফর্মুলাটা ফটাফট করবে, তোমাকে এখনই করাবো আমি। আর দেখো L মানে হচ্ছে লোন পেয়ার, এটা মানে হচ্ছে H - B - X,
স্যার ক্লাস 11 এর কেমিক্যাল বন্ডিং এগুলো সব ছিল না স্যার? সব ছিল, বলছি তো পি ব্লক। তুমি তো মন খারাপ করলে পি ব্লক পড়াবো না বলতে। এই ক্লাস 11 এ সব পড়েছি এগুলো। ক্লাস 11 এ এগুলো সবই ছিল, পিরিয়ডিক টেবিল সবই ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে এল কি হয়? এল হচ্ছে লোন পেয়ার, এইচ হচ্ছে হাইব্রিডেশন স্টেট, এক্স হচ্ছে মনোভ্যালেন্ট, আর ডি হচ্ছে, লেখো, নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটম। নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটম। এই পৃথিবীতে ডাইভ্যালেন্ট দুজন আছে। তোমার কি বয়স হয়ে গেছে? বয়স হলো? नहीं सर उतना दर्द नहीं लगा सर अगर मैं दे दीजिए सो जाएगा ये হ্যাঁ, आराम से सो जाएगा চেয়ার দেবো, চেয়ার বসবে? नहीं सर চেয়ার দাও, দিচ্ছি, চেয়ার नहीं বসো। सर হ্যাঁ, डिस्क्रिमिनेशन না চেয়ার বসলে তাহলে কম্পিউটারে পড়াটা বোঝো, পড়াটা বোঝাতে হয়ে যায়। আচ্ছা, অক্সিজেন আর সালফার, আর কেউ নয়। অক্সিজেন আর সালফার এই দুজন ডাইভ্যালেন্ট, আর কেউ নয়। ব্যাস, এই দুটো ফর্মুলা জানলে তুমি এখনই তুমি সব এমসিকিউ খুলবে, বই খুলবে, কি স্ট্রাকচার বলবে তোমাকে সব এঁকে দেবো এই ফর্মুলা দিয়ে। পৃথিবীর যে কোনো ফর্মুলা তুমি করতে পারবে এই ফর্মুলা দিয়ে। सर एस्ट्रेटी না, অ্যাস্টাডিন কম্পাউন্ড করেন। কি গো, বুঝছো? হ্যাঁ স্যার, হ্যাঁ, বুঝতে দেবো? ইজি ব্যাপার স্যাপার তো স্যার এগুলো। ইজি একদম। তাহলে দাঁড়াও, আমি এরপরে লিস্ট লিখে দিচ্ছি একটা। इसका तो एसपीओ का मतलब वो लीनियर वाला দেখো, যখন তোমার হাইব্রিডাইজেশন আর আসবে 2, তখন হাইব্রিডাইজেশন হবে sp, তখন সেটা হবে লিনিয়ার। লিনিয়ার হবে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হবে। এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, এটা জিওমেট্রি, এটা হাইব্রিডাইজেশন, এটা হাইব্রিডাইজেশন স্টেট। হাইব্রিডাইজেশন স্টেট, হাইব্রিডাইজেশন, জিওমেট্রি, বন্ড অ্যাঙ্গেল। আচ্ছা, যদি 3 হয় sp2 ট্রাইগোনাল, হ্যাঁ একদমই ট্রাইগোনাল প্ল্যানার, বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এইভাবে করবে প্রশ্নগুলো। আমি পুরোটা লিখে দেব। হ্যাঁ, সে তো কমবে, এটা স্ট্যান্ডার্ডের জন্য। যখন লোন পেয়ার 0, মানে দিস ইজ একবার লোন পেয়ার যখন 0 তখন তার জন্য। আচ্ছা, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3। ব্যাস হয়ে গেল। এটা টেট্রাহেড্রাল, এটা হচ্ছে তোমার ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে লেখো ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, টেট্রাহেড্রাল, বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, ট্রাইগোনাল বাইপিরামিডাল, bond angle 120 degree and 90 degree both, sp3d2, এটা হচ্ছে অক্টাহেড্রাল, bond angle ভেবে নেবে, ওই যে 90 ডিগ্রি হচ্ছে, প্লেটের সঙ্গে উপর নিচে, sp3d3 পেন্টাগোনাল বাইপিরামিডাল। ব্যাস হয়ে গেল। আমার এটা সিলেবাসের মধ্যে নেই, এত লাগবে না করতে, এইগুলো আমার মডেলেই হলো। এবার তুমি আমাকে পৃথিবীর কোন কম্পাউন্ড দেবে দাও, তোমার গ্রুপ 15 6 সব করতে পারবে। হ্যাঁ, পেন্টাগোনাল বাইপিরামিডাল, নাম্বার 7 sp3d3 পেন্টাগোনাল বাইপিরামিডাল। হয়েছে? इसका एंगल कितना होता है? একটা পেন্টাগনের ভাগ করো না, 360 ডিভাইডেড বাই 5 কত হচ্ছে? 75 डिग्री ऐसा है।
is Asset. divided by 5. জুড়ে দেবো 72 degree. 72 degree. 72. হ্যাঁ হ্যাঁ 72 ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে আমার হয়ে গেল বলা বুঝে দিই Sir, 7 का क्या है? 7 sp3d3 পেন্টাগোনাল বাইপিরামিডাল দেখে নাও পেন্টাগোনাল বাইপিরামিডাল অ্যাঙ্গেলটা হচ্ছে 72 ডিগ্রি এন্ড 90 ডিগ্রি তাহলে এখানে হবে 72 ডিগ্রি আর 90 ডিগ্রি এবার তোমার বইতে দেখো পি ব্লক এলিমেন্টে তোমার যে বই চ্যাপ্টার যে আছে সেখানে দেখো কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড সেখানে আছে তোমার যে গ্রুপ 15 16 17 আর 18 আছে তোমার বোর্ডস এক্সামে এখান থেকে 8 মার্কস আছে কিন্তু জেসে মার্কস নয় 8 মার্কস সবচেয়ে হাইয়েস্ট কন্ট্রিবিউশন মানে সলিউশনে 4 মার্কস সলিউশনে 3 মার্কস কাইনেটিক্সে 4 মার্কস ইলেকট্রোকেমিস্ট্রিতে 5 মার্কস আর পি ব্লকে 8 মার্কস কন্ট্রিবিউট এত মার্কস আছে এখানে তার মধ্যে দেখো অনলি গ্রুপ 18 থেকে 5 মার্কস গ্রুপ 18 থেকে 5 মার্কস আর গ্রুপ 18 তোমার বইতে 2 পাতা আছে 2 পেজ হাতে করে 2 পেজ দেখো তুমি তোমরা আইএসসি তে পড়ো যাইতেই পড়ো তুমি কিন্তু হ্যাঁ তুমি কিন্তু যাইতেও পড়ো ওমেন স্টেজে বসে আছো আমি বই মার্ক করে দিচ্ছি তুমি যাতেই পড়ো তুমি কিন্তু এনসিইআরটি বইটাই পড়বে এই পি ব্লক ডি ব্লকের জন্য হ্যাঁ স্যার কম্প্রিহেনসিভ করতে হ্যাঁ তোমার কাছে যাদের কাছে ওই কম্প্রিহেনসিভ মডার্ন এবিসি যা যা বই থাকুক না কেন তুমি পি ব্লক ডি ব্লক এনসিইআরটি বইটাই পড়লে তো সব পাস হয়ে যাবে পি ব্লক আর ডি ব্লকটা কিন্তু বাকিগুলো এনসিইআরটি পড়বে না বাকিগুলো ভালো বই থেকে পড়বে বেশি বই থেকে পড়বে আচ্ছা Sir, competitive. সব এইখানে সব কম্পিউটার পরীক্ষা আসবে না স্যার কম্পিটিটিভ কত পার্সেন্টেজ হয়? ও তুই বললাম ইনঅর্গানিক কম থাকে 22% মতো সব মিলিয়ে পি ব্লক ডি ব্লক এফ ব্লক কোঅর্ডিনেশন কেমিস্ট্রি মেটালার্জি সব মিলিয়ে সবথেকে বেশি কি থাকে অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক আচ্ছা তাহলে আমি কিছু কম্পাউন্ডের নাম বলছি দেখো এই ফর্মুলা অ্যাপ্লাই করছি তোমার দেখো গ্রুপ 18 এ আছে কম্পাউন্ড দেখো HCF2 HCF6 তোমরা গ্রুপ 18 এর কম্পাউন্ড কি করে পৃথিবীতে এ তো গ্রুপ 8 ইনার গ্যাস হ্যাঁ একমাত্র জেননই করে উইথ প্রোটিন HCF4 HCOF2 HCO3 HCF6 XeOF4 এই যে কতগুলো কম্পাউন্ড লিখলাম তুমি প্রিভিয়াস এর কোশ্চেনস গুলো দেখো এই প্রত্যেকটা ইয়ারে এসেছে এই কম্পাউন্ড গুলোর গ্রুপ 18 এ আমি মানে বেসিক গুলো বলছি এখন কিছু বলছি না তুমি বুঝে পাবে না এখন আগে খাতায় লেখো খাতায় করো এটা তুমি দেখো করো করো এক এক করে করো ফার্স্টে HCO2 করো সবাই কি করবে জিওমেট্রি হাইব্রিডাইজেশন স্ট্রাকচার মানে স্ট্রাকচার মানে জিওমেট্রি আর হচ্ছে হাইব্রিডাইজেশন করো যার হয়েছে আমাকে বলবে ফার্স্টে হচ্ছে HCF2 খাতায় লিখে লিখে করো হাইব্রিডাইজেশন করে করবে আচ্ছা HCF2 তাহলে হাইব্রিডাইজেশন ইকুয়াল টু হাফ ইনটু HCF2 সেন্ট্রাল কোনটা সেন্ট্রালটাই হচ্ছে Xc ভ্যালেন্স ইলেকট্রন কত ভ্যালেন্স ইলেকট্রন অফ Xc 8 আচ্ছা প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম কত আছে কটা আছে এখানে কটা আছে দুটো আছে তাহলে প্লাস 2 sp3d হচ্ছে হ্যাঁ হ্যাঁ sp3d একদম তাহলে তোমার এখানে হচ্ছে 10/2 মানে 5 মানে হচ্ছে sp3d তুমি কিন্তু
ভাববে না যে sp3d হলে আমার কি হয় স্ট্রাকচার, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তুমি কিন্তু যাই হোক লোন পেয়ার থাকুক না থাকুক কি কাউ কোনো দিকে তাকাবে না। তুমি একটা ট্রায়াঙ্গেল ড্র করবে, এরকম করে একটা ট্রায়াঙ্গেল ড্র করলে, ট্রায়াঙ্গেল ড্র করে সেন্ট্রালে কি আছে বলো আমি, এক্সি, সেন্ট্রালে আগে এক্সি লিখে দিলে, মানে আমার লোন পেয়ার থাকুক না থাকুক কি ওই স্ট্রাকচার দিয়ে দেখা ভাইলেশন হবে না। দিয়ে তিনটে কর্নারে তিনটে দাগ টানলে, উপরে দাগ টানলে নিচে দাগ টানলে, এইটুকু বুঝছো কিনা আমাকে বলো আগে। তোমার হাইব্রিডাইজেশনের ফর্মুলা অ্যাপ্লাই করে ট্রাইগোনাল বাইপিরামিডাল, সে লোন পেয়ার 5টা থাকুক 6টা থাকুক 7টা থাকুক, লোন পেয়ার নাই থাকুক যাই থাকুক, তুমি এরকম করে ফার্স্টে আনবে। এই বুঝছো তো, তুমি কিন্তু ফার্স্ট এটাই আনবে, লোকে বুঝতে পারে না এটা, বলে কি হয় লোন পেয়ার এখানে অনেক আছে, কি করে তার কি করব। দেখো লোন পেয়ার কত আছে এখানে, h - d - x, h কত এখানে তোমার 5, d কত 0, x কত 2 এখানে আছে, তাহলে এখানে লোন পেয়ার তিনটে আছে। আমি লোন পেয়ার পরে বসাবো, তুমি আগে 5 মানে sp3d করে স্ট্রাকচারটাকে এঁকে নাও। হয়েছে আঁকা? এরপরে কি করবে দেখো, ট্রাইগোনাল বাইপিরামিডালের ক্ষেত্রে একমাত্র ট্রাইগোনাল একমাত্র সেখানেই লোন পেয়ার গুলো তোমার এই পজিশনে থাকে, এটাকে বলে ইকুইটোরিয়াল পজিশন। তো তুমি কিন্তু এইগুলোকেই এরকম করে দেবে, এই তো হয়ে গেল। আর এখানে একটা এফ, ভিডিও এখানে একটা এফ। মানে প্রশ্নটা হচ্ছে আমাকে মনশ্রী জিজ্ঞেস করছে যে লোন পেয়ার আমি এখানে কেন বসালাম, আমি এখানেই বা কেন বসালাম। এখানে বসালে লেস ইন্টারঅ্যাকশন হবে, লেস রিপালশন হবে। বলো এবারে, বলো মনস্বিনী বলো। না স্যার, মাঝখানে আপনার কথা কেটে গেছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যেটা বলছি যে আমার এখানে 5 বলে sp3d ট্রাইগোনাল বাইপিরামিডাল, তো আমি সেখানে ওই বেসিক স্ট্রাকচারটাকে এঁকে নেব ট্রাইগোনাল বাইপিরামিডালটা, তারপরে সেখানে লোন পেয়ার বসিয়ে দেব। আর ট্রাইগোনাল বাইপিরামিডাল হলে লোন পেয়ার গুলো থাকবে ইকুইটোরিয়াল পজিশনে, নট অ্যাক্সিয়াল প্লেন। ঠিক আছে, তাই করেছি এটা। তাহলে এটা কিন্তু লিনিয়ার হলো এখন, লোন পেয়ার থাকার কোনো ব্যাপার নেই, লিনিয়ার হয়ে গেল কিন্তু এখন, মানে এক্সাক্ট হওয়া উচিত ছিল ট্রাইগোনাল বাইপিরামিডাল, বাট ডিউ টু লোন পেয়ার এটা হয়ে গেল লিনিয়ার। লোন পেয়ারে কোনো জিওমেট্রি নেই, লোন পেয়ারে কোনো জিওমেট্রি থাকে না। ঠিক আছে, তো তাহলে আমরা ওর জিওমেট্রি লিনিয়ার বললেই তো। লিনিয়ার বলবে, তুমি আগেও এঁকে নেবে sp3d স্ট্রাকচারটা ভেবে এঁকে নেবে। বুঝছো? নেক্সট করো, নেক্সট করো xcf4 করো, নিজে করো, করে আমাকে ছবি পাঠাও দেখি, দেখি এবার নিজেরা করো কি করছো, আমি দেখবো, গ্রুপেই পাঠাও ছবি। একটা তুমি স্কোয়ার রেখে ওপর নিচে, স্কোয়ারের মাঝখানে ওপর নিচে। কোথায় পাঠাচ্ছ, গ্রুপে পাঠাচ্ছ না দেখো না, এক এক করে পাঠাও।
স্যার দেখে না পাঠিয়ে দিচ্ছি। দেখছি। হ্যাঁ, পৃথিবীতে sp3d যখন হয় হাইব্রিডাইজেশন তখনই একমাত্র লোন পেয়ার গুলো ইকুইটোরিয়াল প্লেনে থাকে, আর বাকি সব ক্ষেত্রে অ্যাক্সিয়াল পজিশনে হয়। আর মনস্বিনী এরকম করে আঁকলে হবে না, তোমার এনসিইআরটি বইতে অবশ্য এরকমই এঁকে দেওয়া আছে, কিন্তু তোমাকে আগে স্ট্রাকচারটা আঁকতে হবে। কি স্যার বলছি তাহলে দেখো, স্যার বলছি যে তাহলে হ্যাঁ। লোন গুলো কি মানে জেননের মাথার উপরে আর নিচে ওই দুটো এরিয়া? মাথার উপরে আর নিচে হবে, একমাত্র ট্রাইগোনাল বাইপিরামিডালে ইকুইটোরিয়ালে হয়। খাতায় লিখে দেওয়া ভালো করে যে একমাত্র ট্রাইগোনালেই কিন্তু ওইখানেই হয়। আর মনস্বিনী ঠিকই এঁকেছো, কি আমি জানি না বইগুলো এরকম এঁকে দেওয়া আছে এনসিইআরটি বই, কিন্তু এরকম করে আগে কিন্তু হবে না, তোমাকে বুঝতেই পারবে না। দেখো আমি করে দিচ্ছি, দেবো যদি বুঝতে পেরেছো পাঠাও ছবিটা আমাকে দেখবো। আমি গ্রুপেই নেই না, আচ্ছা তোমার নেটওয়ার্কটা উইক হয়ে গেছে, বারবার বেরিয়ে যাচ্ছে দেখছিলাম। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, কি বলে একবার বললাম, কোশ্চেনটাই শুনতে পাইনি। বলছি xcf4 টা পাঠাও এখন। হ্যালো, কেটে যাচ্ছে। হাইব্রিডাইজেশন করে স্যার আপনি হোয়াটসঅ্যাপ xcf4 টা লিখে দিন পাঠাও, xcf4 টা পাঠাও হাইব্রিডাইজেশন করে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পাঠাও। এই দেখো তোমাদের হয়েছে, দেখো আমাকে একটু কি করছো, xcf4 হয়ে গেছে। হ্যাঁ xcf4 ওকে सर यहाँ पे करो। হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে দেখো xcf4 তাহলে বলেছো এখানে এই দিকে কত দিচ্ছে, হাফ ইনটু, ফটাফট করবে 6 মানে হচ্ছে sp3d2 লোন পেয়ার ইকুয়াল টু h মাইনাস d মাইনাস x, লোন পেয়ার দুটো। তুমি কিন্তু আগে স্ট্রাকচারটা ড্র করছো না, আগে তুমি এরকম অক্টাহেড্রাল ড্র করে নেবে, এরকম করে xc বসিয়ে 1 2 3 4 5 6 যে এখানে একটা লোন পেয়ার আর এখানে একটা লোন পেয়ার এরকম করে দেবে, আর 4 গুণে 4টা। তাহলে কিন্তু এই জিওমেট্রি কি হলো, স্কয়ার প্ল্যানার। এই xcf4 কি হলো বলো, স্কয়ার প্ল্যানার। xcf4 কি হলো, স্ট্রাকচার স্কয়ার প্ল্যানার, অক্টাহেড্রাল কিন্তু নয়। অক্টাহেড্রাল হচ্ছিল sp3d কিন্তু লোন পেয়ার আছে, তো লোন পেয়ার থাকলে তাহলে জিওমেট্রি চেঞ্জ হয়ে যাবে। sp3d2 হলে অক্টাহেড্রাল হয়, আমরা অক্টাহেড্রাল ড্র করব এরকম করে, কিন্তু লোন পেয়ার বসে দিচ্ছে এখানে। আমরা অক্টাহেড্রাল ড্র করলাম কিন্তু লোন পেয়ার তো মাথা মুন্ডু কিছু নেই, ঠিক আছে? এই জন্য হ্যাঁ পরেরটাতে কি হবে স্যার? যা যা xcf4 আচ্ছা করে দিচ্ছি। স্যার XCOF2 এরটা তো এবার করবো। আচ্ছা তোমাদের প্রবলেম হচ্ছে xcOF2, তুমি কিন্তু এইটা শিখে নিতে পারলে পি ব্লকের অনেকটা পড়া হয়ে যাবে। স্যার sp3d হবে তো XCOF2? আচ্ছা দেখছি তাহলে বলে xcOF2 ফলো করো তো স্টেপ গুলো। Hybridization state H equal to half into number of valence electron of the central atom Xc তাহলে 8 লিখেছি, প্লাস নাম্বার অফ monovalent atom, অক্সিজেন কিন্তু ডাইভ্যালেন্ট বলছি না কিছুই, তাহলে হয়ে গেল আমার লেখা কমপ্লিট। তাহলে এখানে হচ্ছে আমার 5 মানে তোমার কি sp3d। স্যার তার মানে এটা sp3d ট্রাইগোনাল তাই তো? বাইপিরামিডাল আচ্ছা হবে। এবার দেখো sp3d
এবারে লোন পেয়ার, হ্যাঁ বলো, লোন পেয়ার ইকুয়াল টু এইচ মাইনাস ডি মাইনাস এক্স। ডি মানে কিন্তু ডাইভারজেন্ট আছে একজন, তাহলে এখানে লোন পেয়ার আছে কটা গো? দুটো, টু লোন পেয়ার। ওকে, তাহলে দেখো এস কি ডি মানে কি হবে আঁকবে, দেখো বুঝা যাচ্ছে? এই দেখো ভাই, এবারে তুমি তোমার তুমি কিন্তু এসপিসিডি মানে কি হয় আমার পেন ট্রায়াগোনাল আগে এঁকে নাও। তুমি আগে নাও তো লোকটা আছে HCF2, এই তো HC, এই একটা এ, এই একটা এ, এই একটা ও, এরকম এঁকে দেয়। এরকম করে হবে না, তাহলে সবাই কেমিস্ট্রি পড়তো। তোমার কিন্তু এরকম ফর্মুলা বসিয়ে করতে হবে। আচ্ছা, তুমি এরকম সেন্ট্রাল এঁকে দাও, তাহলে এটা হচ্ছে FC। তুমি কিচ্ছু না ভেবে এরকম পাঁচখানা দাগ টেনে আরাম করে দাঁড়িয়ে থাকো কিছুক্ষণ, ঠিক আছে? তুমি এরকম করে আগে ফার্স্টে, তুমি ফার্স্টে এরকম করে এঁকে দাও। কেন আমার কথা শুনছো না? তুমি আগে এরকম স্ট্রাকচারটা করে নাও, আগে হয়ে গেল। এরপর কি করে এখানে বলছি একটা ও আর দুটো লোন পেয়ার। লোন পেয়ার থাকে কোথায়? ট্রাইগোনাল বাইপিরামিডাল হলে কি শিখিয়েছি? লোন পেয়ার থাকে কোথায়? ইকুইডাল না অ্যাক্সিয়াল? এই তুমি বলো। ইন কেস অফ ট্রাইগোনাল বাইপিরামিডাল লোন পেয়ারস আর প্রেজেন্ট ইন অ্যাক্সিয়াল প্লেন অর ইকুইডাল প্লেন? all the time equatorial. In case of trigonal bipyramidal lone pairs are present in the equatorial plane, আর বাকি সব ক্ষেত্রে অ্যাক্সিয়ালে হয়। কেন বুঝছো না? আগে দেখো একদম শুরুতে লিখেছিলাম, দেখো HCF2 হয়ে গেল। এবারে দেখো তুমি এখানে লোন পেয়ার বানিয়ে দাও, তুমি লোন পেয়ার বানিয়ে দাও। এই দেখো একে লোন পেয়ার করে দাও, একে লোন পেয়ার করে দাও। দেখো আমি ডান্ডাগুলোকে বাঁকিয়ে গোল করে দিলাম। सर उसको एक ये वाला स्टेबल नहीं रहेगा। আর ডবল বন্ড ও, এই দেখো আর এখানে একটা এফ, এখানে একটা এফ, सर এরকম। ये वाला स्टेबल नहीं रहेगा। এটা কি কম হলো? এ বললাম তো হবে না। হ্যাঁ, লোন পেয়ার অলওয়েজ স্টে ইন দ্য ইকুইটোরিয়াল প্লেন। এখানে ব্যাপার আছে একটা ভেসপার থিওরি, লোন পেয়ার রিপালশন ট্রাইগোনাল सर इसलिए तो सबसे कम होगा। বলেও এই বলছি এক্সেপশনাল কেস ট্রাইগোনাল বাইপিরামিডাল। আমরা তো পড়েছি লোন পেয়ার অ্যাক্সিয়াল হলে বেশি স্টেবল, আমরা পড়েছি, একদমই ঠিক বলেছি। আমরা সবসময় চেষ্টা করি লোন পেয়ারকে অ্যাক্সিয়ালে রাখতে, কিন্তু in case of trigonal bipyramidal lone pairs are present in the equatorial plane. এবার বুঝছো? একে বলবো টি সেট। দেখো টি লোন পেয়ারটা এখন নেই, মানে অ্যাকচুয়ালি ফার্স্টে ভাবলাম আমার হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু লোন পেয়ার থাকার জন্য ওটা হয়ে গেছে টি সেট। দেখো দেখে টির মতো দেখতে, কি কাণ্ড দেখো। কি বুঝতে পারছো কিছু? কিছু কথা বলছি, চুপচাপ আছে। দেব হ্যাঁ, যে স্যার, অডিও কানেকশন বলেছি। হয়নি না। টোটাল কার सर एक्सी তো হবে তো, দেখছি করে। হ্যাঁ এর পরেরটা করো। হ্যাঁ XCO3 বলো। डबल बॉन्ड এবারে XCO3 তখন অভিনবকে পড়াতাম ব্যাচুদের সঙ্গে। আজকে মাসি বাড়ি, কালকে মামা বাড়ি, বলে আজকে আমাদের খাতা নেই স্যার, কিন্তু আমাকে সব याद আছে স্যার। আমি অ্যাটেন্টিভ ছিলাম, এখনো আছি। বলো তোমরা, বলো আমাকে, বুঝতে পেরেছো? করো XCO3 করে দেখবো আমি। স্যার एक्चुअली এমনি কাটার করছে তো কিছু কাটারি করছি, এরকম করছে, এরকম করে কাটার এগুলো আছে। XCO3 ঠিক করে বড় পড়া করছো না, তাকিয়ে অন্যদিকে। भाई याद बनता है सर ये SCO3 को तीसरा आराम से কেন এরকম? তুমি আমার কথা শুনছো না কেন কিছুতেই? টেট্রাহাইড্রাল এরকম করে আঁকবে তুমি। এই দেখো এরকম করে আঁকবে, দেখাচ্ছি আমি আগে করে নিই। এই বলো XCO3 কি এসছে বলো, হাইব্রিডেশন কি এসছে বলো আগে তোমরা।
স্যার আপনি একবার বোর্ডের ছবিটা গ্রুপে পাঠিয়ে দেবেন। দেখতে পাচ্ছ না? দেবজিৎ না স্যার, দেবজিৎ পারছে না দেখতে। ওহো, लोन के ऊपर में लिखना डबल पॉइंट सबके साथ डबल ये क्या कर रहा है ये क्या कर रहा है सॉरी ओ वाला আচ্ছা তাহলে দেখো এখানে আছে XCO3, তাহলে এখানে হাইব্রিডাইজেশন স্টেট ইকুয়াল টু হাফ ইনটু 8 প্লাস 0 মানে 4 মানে sp3 ঠিক আছে। তাহলে লোন পেয়ার ইকুয়াল টু H মাইনাস B মাইনাস এই D দেখ কত আছে, D তো তিনটে D ডাইরেক্ট টু 3, তাহলে এখানে আমরা লোন পেয়ার 1 টেট্রাহাইড্রাল দেখতে কেমন হয় বলো, টেট্রাহাইড্রাল দেখতে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ অক্টোপাস, হ্যাঁ वही तीन है। এই যে টেট্রা দেখো না, ट्राइपॉड और सिर पे कुछ लगा हुआ। हाँ ट्राइपॉड सही है। माइक वाला ट्राइपॉड। মাইক এই দেখো টেট্রাহাইড্রাল, এই যে এখানে দেখো ব্ল্যাক কার্বন, এই যে টেট্রাহাইড্রাল, তোমরা দেখেছো এটা আগে, এই তো এই যে টেট্রাহাইড্রাল। सब गूगल पे केमिस्ट्री सर्च करेंगे ना इसका फोटो आएगा ही आएगा स्टैंडर्ड केमिस्ट्री फोटो है टेट्राहेड्रल। केमिस्ट्री सर्च करने से ही टेट्राहेड्रॉन आएगा अरे भाई अरे वो टेट्राहेड्रल। তুমি কিন্তু এরকমটাকে ড্র করবে, তোমরা এটা ড্র করবে, এটা টেট্রাহাইড্রাল, তুমি এরকম ড্র করোনি। এবার দেখো ডবল বন্ড ও ডবল বন্ড ও ডবল বন্ড ও আর একটা লোন পেয়ার, এই করে দাও। ये रखे অ্যামোনিয়া স্ট্রাকচার পিরামিডাল, लोन पेयर কোনো জিওমেট্রি নেই। फिर आया वो ऐसे मतलब लोड के एक को है ना रिपल्सन घटाने के लिए सिर्फ अच्छा नीचे लगाएंगे तो थोड़ा ডবল বন্ড করে থাকবে। হ্যাঁ বলো এরপরে নিজে করো তো। পরেরটা sp3 b3 হবে, মানে পরেরটা কি হচ্ছে? হাইব্রিডাইজেশন 7 হবে। हाँ सर আচ্ছা 7 হচ্ছে, কিন্তু আর লোন পেয়ার কটা আছে? লোন পেয়ার একটা এবারে হচ্ছে HCF6, স্যার লোন পেয়ার একটা আছে। লোন পেয়ার একটা, এখানে লোন পেয়ার আছে একটা, কিন্তু কি জানো তো এটাতে এক্স কথা দেখো এখানে, এখানে কিন্তু স্ট্রাকচারটা আমার কিরকম হবে ছিল, পেন্টাগোনাল বাইপিরামিডাল, এটা দেখাচ্ছি তো। তাহলে এখানে হচ্ছে এ পেন্টাগন, তো মানে এরকম একটা পেন্টাগন ড্র করবে, হ্যাঁ দিয়ে মাঝখানে সেন্টার করে তারপর লিখে দাও, এই তো পেন্টাগন, এই একটা এ, এই একটা এ, এই একটা এ, নিচে একখানা এ, এখানে একখানা এ, এখানে লোন পেয়ার। এটা কিন্তু ডিস্টর্টেড অক্টাহেড্রাল, এটা কিন্তু হেক্সাগোনালি আমি আনলাম, এটা পেন্টাগন হলো না, এটা এক্সেপশনাল। এটা লেখো XCF6, এটা কিন্তু ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ডিস্টর্টেড অক্টাহেড্রাল। ও তো জয়েনই করতে পারে, ও নেটওয়ার্ক ওই করছে। হ্যাঁ ও করতে পেরেছি। XCF4 XCF4 सर पेंटागोनल पिरामिडल का नॉर्मल शेप क्या है দেখাচ্ছি। আচ্ছা XCF4 এখানে কত উপরে কি ও কি সব লিখেছে দেবজিৎ, দেখছি 6 12 কি সব লিখেছি বাবা, আমি যেরকম জানি না। XCF4 আমি ছবি তুললাম না তো, ভিডিও মুছে দিলাম, দেখো ভিডিও তুলে পাঠিয়ে দিই। XCF4 টা শুনতে কোনটা XCF4 এটা
দেবজিৎ দেখো এটা কিন্তু HCF কোডটা কিন্তু वो ऐड कर दिया सर 8 प्लस 4 ऐड कर दिया 4 था ना तो 12 6 6 होगा XCF 8 प्लस 4 वो वैसे अलग अलग नहीं लिखा है एक साथ 12 कर दिया है प्लस उसके बाद हाफ कर दिया तो 6 আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি স্কয়ার প্ল্যান হ্যাঁ হ্যাঁ এটা ঠিক করেছো তুমি রিড করে জানাও আচ্ছা নেক্সট দেখো XCF4 XCF4 কত পেরেছো দেখো কিরকম করে বসে আছে सर হ্যাঁ স্যার করছি স্যার, আপনি তো আমাদেরকে পাঠানোর আগেই করে দিচ্ছেন। করে দিয়েছো হ্যাঁ স্যার, আপনি তো আমাদের পাঠানোর আগেই করে দিচ্ছেন, তো আর কি পাঠাবো? না আমি বসে আছি করে দাও দেখবো আমি এটা লাস্ট করে দাও আমি করবো না তিনজন করো আর ওরা করে দিও দাও দেখো ये डबल बॉन्ड का हमेशा ऑक्सीजन के साथ जब भी बनेगा डबल बॉन्ड सर वो पेंटागन ना पड़ेगा হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও দেখিয়েছি কেমন দেখতে হবে IF7 এটা IF7 করো তো পাঠিয়েছি। পাঠিয়েছো আচ্ছা দেখছি হ্যাঁ সত্যিই একটা অক্সিজেনকে বসাইনি আর দেখি ও সত্যিই তুমি তো অক্সিজেনটা বসাওনি গো ও স্যার আমি ছেড়ে দিলাম লাল গালিতে ভালো করে না না স্যার সরি সরি এই তো হয়ে গেছে স্যার পাঠাচ্ছি। X का वो वन वाला तो यहाँ पे तो मैच चल रहा है मोम वाले হ্যাঁ একবার দেখো প্লিজ। করেছো তোমার দেখি হ্যাঁ এখন ঠিক আছে एक से हाँ समझ गया ওকে স্যার। আগে ঠিক আছে আগে দেখে দাও এখন কোথায় XCF কো হ্যাঁ তোমার XCF কো হ্যাঁ ঠিক আছে IF7 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কারেক্ট তাহলে হয়ে গেল স্ট্রাকচার ইউজ করানো তাহলে তুমি এটা করতে পারবে এর পরে দেখো তোমার আচ্ছা IF7 এর কত দেখি স্ট্রাকচার IF7 পরে বলে নেক্সট স্যার কি করব? এই যে IF7 পুরো করছে ऐसा हो गया একদম এটাই হবে এটাই বলে পেন্টাগন ডায়াগ্রাম পেন্টাগন একটা আসবে উপরে একটা নিচে একটা इसको क्या बोलते हैं सर ये এবার সাথে মিলে যাবে এটা 90 দিয়ে গেল তো কে বলবে सर मैं इंटर्नशिप कोर्स किया তো এটা দিয়ে বলছি मैंने एनजीओ पे दिल्ली रेसिडेंट ও কিসের জন্য वीडियो एडिटिंग তাহলে স্যার IF7 করেছো IF7 তো হাইব্রিডেশন স্টেজ 7 মানে sp3d3 লোন পেয়ার 0 একটা পেন্টাগন ড্র করবে একটা পেন্টাগন ড্র করে মাঝখানে i পাঁচটা কর্নারে পাঁচখানা f 1 2 3 4 5 above the plane f আর below the plane f হয়ে গেল হ্যাঁ বুঝলে ओके मैंने जो 7
7H2CP3 একটা S 1S 3P 3D। আচ্ছা এগুলো আমরা করতে পারলাম তাই তো। এবারে দেখো কিছু স্ট্রাকচার আছে না বইতে পি ব্লকে, যেগুলো কি করতে হবে না না বই খুলতে হবে না, সেগুলো তোমাকে আমি বইয়ে মার্ক করে দেবো। তোমাকে কিছু টেকনিক শিখেছি, টেকনিক শিখে নাও। কিছু টেকনিক শেখাচ্ছি পি ব্লকে বোঝার জন্য। আমরা আজকে পি ব্লক কমপ্লিট, আজকে আমার পি ব্লক কমপ্লিট, सर उसका रिएक्शन भी সব কমপ্লিট হয়ে গেছে। দেখো না, দেখো কিছু জিনিস শিখে নাও আজকে। তোমাকে আমি বললাম একটা অ্যাসিড, তুমি জানো ঠিক আছে একটা অ্যাসিড। আমার এখানে পি ব্লকে অনেক অ্যাসিড আছে, পি ব্লকে গ্রুপ 15 এ আছে 16 অনেকগুলো অ্যাসিড সেখানে আছে দেওয়া। অ্যাসিডের কিছু টার্ম আছে, একটা হচ্ছে পাইরো, মানে অ্যাসিডের একটা পাইরো। যেমন ধরো আমরা বলছি এখানে একটা, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা আমরা লিখলাম এখানে সালফিউরিক অ্যাসিড। এবারে দেখো, এবারে বলছি পাইরো সালফিউরিক অ্যাসিড, পাইরো সালফিউরিক অ্যাসিড। তুমি বলবে না ও আমি তো এইটা জানি না করতে, এইটা জানি করতে, কিন্তু এইটা জানি না করতে, এটা তো আমি জানি না করতে। তোমাকে আমি এগুলো শেখাবো এখন। এই পাইরো কেমন করে বানাতে হয়, তার স্ট্রাকচার কি, হাউ মেনি ও বন্ডস আর দেয়ার, এটা বোঝাবো এখন। তুমি কিন্তু ভাববে না বন্ধু অনলি আমি একটাই শেখালাম। পৃথিবীর যে কোনো পাইরো আমরা সেম কনসেপ্টে করব। পাইরো সালফিউরিক অ্যাসিড, পাইরো ফসফরিক অ্যাসিড, পাইরো সালফিউরাস অ্যাসিড, পাইরো নাইট্রিক অ্যাসিড, পাইরো ফসফরাস অ্যাসিড, পাইরো ফসফরিক অ্যাসিড, এনি কিছু সেম বইতে ফলো করবে। বুঝলে কিছু? হ্যাঁ স্যার। কিছু ছবি পাঠাচ্ছে আমার মনস্বিনী আর দেবজিৎ। রোমটা লোকে এঁকেছে, এটা কি HCF2 प्रीमियम तुझे मिल रहा था तो लिए नहीं, ठीक है भाई चल जाओ चल मेरे को बैठने दी। আচ্ছা HCF2 পাঠিয়েছে আমাকে দেবজিৎ। না তুমি দেবজিৎ দেখো, তুমি আগে স্ট্রাকচারটা এঁকে নাও, অক্টাহেড মানে অক্টাহেড্রালের মানে একটা স্কয়ার এঁকে তার মধ্যে এক্স্যাক্টলি এরকম করে আমিও ঠিক আছে, কিন্তু ঠিক জিওমেট্রিটা হচ্ছে না। হ্যাঁ বলো। দাদা স্যার দেবজিৎ মিটিং এ ঢুকতে পারেনি বোধহয় আর। দেবজিৎ বুঝতে পারছে না, ও তো ক্লাসে নেই না, এই জন্য ব্যাপারটা বুঝতে পারছে আর কি বলছি আমি। কি না করবো বলো? স্যার ছিল, তারপর বোধহয় লিভ করে গেছে। হ্যাঁ শোনো কি বলছি তোমাকে, পৃথিবীর যে কোনো পাইরো এরকম ভাবে করবে, কিভাবে করবে দেখো এবার। ধর বলছি সালফিউরিক অ্যাসিড, এটা তার ফর্মুলা H2SO4। তাহলে পাইরো মানে কি, অ্যাসিডটার ফর্মুলা ইনটু 2 মাইনাস ওয়াটার, এটা হচ্ছে ফর্মুলা। পাইরো মানে কি, এটা হচ্ছে পাইরোর কনসেপ্ট। এই যে পাইরো মানে এই কথার মানে হচ্ছে পাইরো, অ্যাসিডটার ফর্মুলা ইনটু 2 মাইনাস ওয়াটার। খাতায় লেখো, যে কোনো পাইরো অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিডটার ফর্মুলা ইনটু 2 মাইনাস ওয়াটার, একে পাইরো বলে। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে আমি কি করে বের করব, এটা ইনটু 2 মাইনাস ওয়াটার। তাহলে দেখো H4H2O8 মাইনাস ওয়াটার, তাহলে দেখো H2H2O7, একে বলে পাইরো সালফিউরিক অ্যাসিড বা ফিউমিন সালফিউরিক অ্যাসিড অর ওলিয়াম। এবার দেখো তোমার হয়তো খুব পাইরো নামানোর কষ্ট হলো, পাইরো মানে ইনটু 2 মাইনাস ওয়াটার, ওই অ্যাসিডটারই ইনটু 2 মাইনাস ওয়াটার। এবার দেখো তুমি কি করে স্ট্রাকচার বের করবে, দেখো এই কম্পাউন্ডটা কিছু না আরো সোজা বের করবে। দেখো দেখো আমি দেখাচ্ছি স্ট্রাকচার বের করতে, খাতায় কিন্তু লিখতে হবে বলে দিচ্ছি। अब सर एसिड कैसे निकाले, হ্যাঁ मान लीजिए किसी ক্লাস 6 থেকে পড়ে এসছো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ऑक्सैलिक एसिड है बोल दिया तो क्या करें,
हाँ so H2C2 H2C2O4 ये ना मेरे को तो याद नहीं है। আচ্ছা নেক্সট দেখো এবারে স্ট্রাকচার এটার সাথে কি আছে দেখো S ডবল বন্ড O OH ডবল বন্ড O এই একটা OH এটা হচ্ছে স্ট্রাকচার অফ সালফিউরিক অ্যাসিড তাহলে তুমি কি করে পাইরো অ্যাসিডটা ড্র করবে দেখো তাহলে S ডবল বন্ড O ডবল বন্ড O OH OH আগে দুটোকে পাশাপাশি লেখো এরকম লেখো S ডবল বন্ড O ডবল বন্ড O পাশাপাশি লেখার পরে জুড়ে দাও ওয়াটার বের করে দাও পাশাপাশি লিখে জুড়ে দাও খাতায় লেখো তাহলে কি হয়ে যাবে এখানে S ডবল বন্ড O ডবল বন্ড O এটা OH এই যে O লিংকেজ এটা OH ডবল বন্ড O ডবল বন্ড তো বেঁকে বেঁকে লিখেছি বোঝা যাচ্ছে এটা হচ্ছে স্ট্রাকচার H2H2O7 হ্যাঁ দুটো অ্যাসিডকে পাশাপাশি লিখে এটার একজনের আমি ভালো করে লিখে দিচ্ছি এখানে কি ছিল এখানে ছিল OH আর এখানে ছিল OH এরকম করে ওয়াটার বের করে দিচ্ছ প্লাস করে सर तो उसके साथ बॉन्ड पर नहीं এই তো বন্ড তো এই তো O আর O वो साइड है सल्फर के लिए रेफरेंस এখানে सुपर হ্যাঁ বন্ড मैं सोचा कुछ को ऑर्डिनेट बॉन्ड তাহলে করতে পারবে এটা আচ্ছা এবার নিজে করো सोचने में क्या जाता है নিজে করো পাইরো ফসফরিক অ্যাসিড ফসফরিক वो क्या था H2PO4 में H3PO4 H3PO4 নেক্সট এটা হচ্ছে ফসফরিক PHORIC ফসফরিক অ্যাসিড এবার তুমি এখানে নিজে করো পাইরো ফসফরিক অ্যাসিড H3PO4 এটা স্ট্রাকচার এটা নিজে করো আমি বলে দেব না ফর্মুলা করবে স্ট্রাকচার লিখে আমাকে পাঠাবে খাতায় কিছু না লিখে পরে বাড়িতে মনে থাকে নোট দিচ্ছি খাতায় না লিখে মনে থাকে বাড়িতে গিয়ে জাস্ট টেক দ্য নোট सर I structure source क्या होगा স্ট্রাকচার লিখে এটা কি ভুলে দাও सर एक जगह डबल बॉन्ड और बाकी तीन जगह OH আমি এটা লিখে দিচ্ছি এই তো P ডবল বন্ড ও একদম ঠিক বলছো এই একটা OH এই একটা OH এই একটা OH এবারে করে দাও কি ডিপিএস নিউটনে পড়ো মেসে পড়ো হ্যাঁ ওইখানে কতগুলো বাচ্চা আমাদের পড়বে ফোন করেছিল রসি লেভেলে পড়ে না ওর লেখা নেই ওরা কালকে পড়বে ऐसा सर एक क्वेश्चन पायरोफॉस्फोरिक एसिड ज्यादा स्ट्रांग है ना फॉस्फोरिक same is what acidity एसिडिटी so acidity you can compare now how many OH ions are there করে নিছো বেশি আছে তো বেশি হবে এটাই হ্যাঁ ঠিক আছে दिस pH তোমরা বলেছো পাঠাও হবে পাঠাতে চেক করব তুমি পাঠিয়ে দেখাও কোথায় গ্রুপে কিছু দেখতে পাচ্ছি না सर मतलब पायरो का pH হ্যাঁ তোমরা কোথায় इजी এই মাথায় হাত দিয়ে কে বসে আছে ওইটা সাদা সাদা ফুলের পেছনে স্যার আমি सर अब किसी को H3PO4 का ही स्ट्रक्चर दिया है কেন মাথায় হাত দিয়ে বসছে কেন স্যার এমনি ফটোগ্রাফি স্যার सर बहुत टेंशन है পাঠাও
সত্যি পাঠাও। হ্যাঁ স্যার পাঠাচ্ছি। এবারে যারা হবে তারা করো। ফসফরিক হয়ে গেল, পাইরোফসফরিক। ব্যাস। আচ্ছা এবারে নেক্সট কনসেপ্ট শিখে নাও। তাহলে পাইরো হয়ে গেল তোমার তো। এবারে নেক্সট হচ্ছে মেটা। মেটা মেটা দেখবে বই প্রায় কোথাও আছে না মেটা। হ্যাঁ আপনি এরকম করে বাকিটা কত হবে তো? পাইরো সালফিউরাস অ্যাসিড, পাইরো ফসফরাস অ্যাসিড, তাহলে করতে ফাইনাল করো। হাই ভগবান, তাহলে আগে করো, এক এক করে করো, এটাই করি আগে, এটাই করো। ফসফরাস অ্যাসিড করো এখন। सर फॉस्फोरस एसिड का हम लोग को स्ट्रक्चर बता दीजिए। H3PO3 and one hydrogen is सर there. वो तो आएगा ना फॉस्फोरिक पे H3PO3 ফসফরাস এটা অক্সিজেন লেস, ফসফরিক H3PO4 oxygen more. Phosphoric means more oxygen, phosphorus means less. So as means weak acid, ek means more acid. করো এটা নিজে করো। স্যার এর আগেরটা একবার চেক করে দেবেন? হ্যাঁ আগেরটা চেক করে নিচ্ছি। পাঠিয়েছো দেখি। सर फेरिक का कितना वो होता है? ঠিক আছে কারেক্ট আছে। এখন করো ফসফরাস অ্যাসিড। স্যার ঠিক আছে? একদম ঠিক আছে। স্যার আমি না ভেবেছিলাম ওটা ভুল হবে স্যার আগেরটা। হ্যাঁ सर एक क्वेश्चन এটা কোনটা পাঠিয়েছো মনস্বিনী? ওইটা নেই এখানে। ফরিক না ওই আছে স্যার, একবার দিয়েছি আবার কেটেছি আবার দিয়েছি। স্যার স্যার হ্যাঁ ওইটা থাকবে কিন্তু তবেই কারেক্ট হবে। স্যার এবার পাইরোফসফরাস অ্যাসিড করবো তাই তো স্যার? পাইরো ফসফরাস করবে একদম। ফসফরাস মানে দেখো অক্সিজেনটা কম লিখেছি। ফসফরাস সেটাতে লোন পেয়ার আছে কি? লোনটা কোথাও নেই, এমনি স্ট্রাকচারই তো গেছি। ओ सर क्वेश्चन सर क्यूब्रिक का प्लस होता है या फिर কিউপ্রিক Cu2 প্লাস কিউপ্রাস Cu প্লাস। এটা ইক এটা আস। ইক means higher oxidation state, as means lower oxidation state. Ferrous Fe2 plus, ferric Fe3 plus. Nitrous নাইট্রাস H2, নাইট্রিক H3। কি বুঝলে বলো আমাকে? এই যে নাইট্রাস নাইট্রিক, ফসফরাস ফসফরিক, ওয়ান অক্সিজেন এক্সট্রা। ফসফরাস একটা অক্সিজেন কম, নাইট্রাস নাইট্রিক। मास में प्लस कम होगा প্লাস মিন্স ওয়ান অক্সিজেন লেস, আর तो प्लस ज्यादा होगा। সো আস মিন্স ওয়ান অক্সিজেন লেস, ই মিন্স অক্সিজেন গ্রেটার। सर यही वाला चीज तो मेटल्स में भी लगा The metal actually oxidation state. प्लस कम होगा ना। Yes, also same thing. You are telling that Q plus and Q peak, so this is more oxidation state peak because here this is class 5 and this is class 3. Ekto nitrous nitric. Q plus Q peak. দেখে নিও স্যার। तो आगे भी অভিনবের সমস্যা হচ্ছে বুঝতে আস আর ইগ নিয়ে। আচ্ছা দেখো এই দেখো এই তো ফেরাস Fe2 plus, ferric Fe3 plus. As means lower, ig means more. As means lower, ig means more. As means lower, ig means more. এখানে অক্সিজেন গ্রেটার বলে বেশি হচ্ছে। স্যার একবার চেক করবেন? হ্যাঁ চেক করব তো। ফসফরাস কে পাশে फेरस ऑक्साइड तो Fe0 Fe2, ferric Fe2 more oxygen। আচ্ছা দেখে নি ওরা পাঠিয়ে দিয়েছে আমাকে। ক্লাস 7 এ পড়তে। नीचे में होगा नीचे में होगा माइनस আচ্ছা H3PO2 হ্যাঁ এখন ঠিক আছে। এটা পাঠিয়েছি সত্যি। আরে বাবা একটা অক্সিজেন কোথায় গেল? তুমি দুটো হাইড্রোজেন লিখেছো কেন? সত্যি একটা ও কেটে দাও, দুটো ওইচ নেই লেফটে। ও আচ্ছা স্যার।
ও আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ ওএইচ হ্যাঁ। লিখেছে স্যার, ওটা এইচ হবে তারপরে- স্যার? হ্যাঁ ঠিক করে নাও, ব্যাস। তাহলে এটা হয়ে গেল তোমার। তাহলে আমরা আসি করতে পারলাম তো। সালফিউরাস সালফিউরিক হয়ে গেছে, ফসফরিক হলো, ফসফরাস হলো। এবার সালফিউরাস দেবো, সালফিউরিক অ্যাসিড। सल्फ्यूरस में S3 এই দেখো S2 এটা কিন্তু সব আমার গ্রুপে আছে, বইতে দেওয়া আছে। সালফিউরাস সালফিউরাস অ্যাসিড H2SO3 একটা অক্সিজেন কম, কি আসতে পারে S ডবল বন্ড এটা, এই দেখো না SO3 ডবল বন্ড ও সাইডে লেখা সাইডে হাইড্রোজেন থেকে একটা ও সরিয়ে দে, ডবল বন্ড উপরে দিচ্ছি, এই যে এটা H2SO3 H2SO3। इसका तो काफी अच्छा बॉन्ड है। हाँ আমি তো কিছু ভুল বানাচ্ছি গো, সাতটা अच्छा H इसमें तो SS बॉन्ड S হ্যাঁ इसमें वो नहीं है। না দুখানা হয়ে গেছে, এই নিয়ে কোনো সমস্যা নেই, দুখানা হয়ে যাচ্ছে। H2SO3 আর ডবল বন্ড ও আছে আর লোন পেয়ার আছে। তাহলে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ক্লিয়ার তো? সালফিউরিক না অক্সিজেনটা কম, তাহলে দেখো তোমার কিন্তু অনেকটা কভার হচ্ছে ভাই পি ব্লকটা। লোন পেয়ার আছে। স্যার তুমি এস এর উপর কি লিখেছো স্যার? এস এর উপর ডবল বন্ড ও, ও আচ্ছা সরি আমি দেখতে পাচ্ছি এটা না। লোন পেয়ার আছে না। পাঠাও तो এখানে একটা কনসেন্ট্রেটেড অ্যাসিড আছে। না আমি নিয়ে আসি লোন অ্যাসিড। তো পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ পাঠিয়ে দিয়েছো, এটা ল্যাব থেকে নিয়ে এসেছি, লাইভ হেল্প পেয়ে গেছে। স্যার অ্যামোনিয়াম নাইট্রেট আছে। কেন এটা এক্সপ্লোসিভ আছে, আমার ল্যাবে সব আছে, এখানে নেই। এর হাতে গরম সিলেক্টিভ নিয়ে এসেছি। আচ্ছা সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে, ক্লিয়ার আছে। हाँ ऊपर से आएगा सर। দেখো এটা কিছু করছে না। तो कोका कोला पेट्रोल से अलग ही है कोका वो तो थोड़ा थोड़ा देख देख के डालना। এটা করে নাও। बुझे गए सर सब बुझे गए। আচ্ছা তাহলে সালফিউরাস ডান, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার করব। এবারে পাঠিয়ে দেখো, দিয়েছি। হ্যাঁ ঠিক আছে আমি দেখে দিচ্ছি। এবারে দেখো মেটা, মেটা পৃথিবীর যে কোনো মেটা অ্যাসিড, মেটা মেটা মানে কি? তো অর্থ মেটা করা কিন্তু নয় এখানে, এটা তো ডিফারেন্ট কনসেপ্ট। মেটা মানে হচ্ছে অ্যাসিড মাইনাস ওয়াটার, এটা হচ্ছে মেটার ফর্মুলা। মেটা মানে অ্যাসিড মাইনাস ওয়াটার। আর দেখো H3PO4 এর নাম হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড, এর নাম কি? ফসফরিক অ্যাসিড। এবারে বলছি মেটা ফসফরিক H3PO4 মাইনাস ওয়াটার। তুমি কিন্তু বইতে তোমাকে শিখিয়ে দিলাম, তোমার কিন্তু বইতে এর কোথাও লেখা নেই, তোমাকে যে শেখালাম টেকনিক গুলো, তুমি কিন্তু বই দিয়ে পড়ে পড়তে পারবে না, মানে মুখস্থ করতে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে না। HPO3 না, এই দেখো HPO3 হয়ে গেল, এটা মেটা ফসফরিক অ্যাসিড। তাহলে পৃথিবী যেগুলো মেটা মানে কি? রিয়েজেন্ট লাগবে, ওই সেই সেখানে ছিল অন্য পাইরোফসফরাস অ্যাসিড, পড়িয়েছিলাম তোমার বেনজিন ডাইনিউক্লিয়েট থেকে বেনজিন হয়। হ্যাঁ सर सल्फ्यूरिक एसिड में इसका सल्फ्यूरिक एसिड अच्छा। है तो अच्छी कर दिया है। তাহলে এটা আমরা কি হয়েছে এখানে, তাই জন্য হবে না এখানে। তো দ্যাটস ওয়াই এই জন্য সালফিউরিক অ্যাসিড কিন্তু এই কনসেপ্ট অ্যাপ্লাই হচ্ছে না, এটা একমাত্র এখানেই অ্যাপ্লাই হচ্ছে যে মেটা ফসফরিক অ্যাসিডের নাম। তাহলে এর নাম হচ্ছে মেটা ফসফরিক, মেটা टेक्निकली SO3 মেটা ফসফরিক অ্যাসিড। ক্লিয়ার হলো? কি পাঠাচ্ছ দেখি তোমার ছবি, সত্যিই পাঠিয়েছে, ঠিক আছে। इसको पढ़ के भी नहीं। আচ্ছা তাহলে মেটা কথা লিখে নাও, নোট নিয়ে নাও। মনে আছে?
কর্নারে আসলে এখানে আমাকে মনে হচ্ছে কোথায় ঘুরতে ঘুরতে এসে বেশ পিছিয়ে বসে আছে। এই দেখো এটা পড়তে এসছে এখানে আমার কাছে। দেখো তোমরা দেখো এটা পড়তে এসছে, দেখতে পেয়েছো? না স্যার, ক্যামেরাটা তো রোটেটই হয়নি। আরে তুমি গ্রুপে দেখো, হোয়াটসঅ্যাপে দেখো। স্যার টেবিল কোথায় উড়িয়ে দিয়েছেন? হ্যাঁ স্যার, এটা তো একদম হোম কমফর্ট। কি বলছো? স্যার টেবিল উড়িয়ে দিয়েছেন কেন? ওদেরকে মাটিতে বসিয়েছি। স্যার কেমন রেফিউজি লাগছে স্যার, রেফিউজি গুলোকে রাস্তায় করে পড়ানো যা লাগবে। স্যার আমার দেখে মনে হচ্ছে ওরা বাড়িতে বসে অফলাইন ক্লাসটা পড়া পড়ছে। ঠিক আছে, এটা হয়ে গেল এটা। এবার নেক্সট দেখো গ্রুপ 15 এ, হ্যাঁ আর ভালো লাগছে না? আর একটা বলে শেষ করে দিচ্ছি, কারণ বইতে পড়বে দেখবে কিছু আছে। আচ্ছা নেক্সট দেখো গ্রুপ 15 এ ফসফরাস, একটা আছে হোয়াইট ফসফরাস, আর একটা আছে রেড ফসফরাস, রেড ফসফরাস মানে কোথায়? যেটা ম্যাচিসে থাকে, ম্যাচিসের গায়ে থাকে রেড ফসফরাস। আর হোয়াইটটা হচ্ছে সো মাচ রিঅ্যাক্টিভ। দেখো হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস বোথ ইজ C4। তাহলে আমি কি করে স্ট্রাকচারটা পড়ে দেখো এখানে, স্ট্রাকচার এন্ড রিঅ্যাক্টিভিটি অফ দ্য টু ফসফরাস। গ্রুপ 15 এ আছে কম্পাউন্ড। আমি এখানে আনছি, এটা হচ্ছে হোয়াইট ফসফরাস, এখানে চারখানা পেয়ে গেছি। এই এরকম বন্ড করে থাকে, এরকম বন্ড, পুরো এরকম বন্ড থাকে। দেখো এটা হচ্ছে হোয়াইট ফসফরাস। তাহলে দেখো ইন কেস অফ হোয়াইট ফসফরাস হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 টেট্রাহাইড্রাল জিওমেট্রি। তাহলে দেখো বন্ড অ্যাঙ্গেল এক্সপেক্টেড বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 20 মিনিট, কিন্তু তোমার এই বন্ড অ্যাঙ্গেলটা এখানে হচ্ছে না, এই বন্ড অ্যাঙ্গেলটা হয় না। কেন হচ্ছে না কেন? এখানে বন্ড অ্যাঙ্গেলটা দেখো, এখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকচুয়ালি 60 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে এখানে। তার মানে এই কম্পাউন্ডে অনেকটা বেশি অ্যাঙ্গেল স্ট্রেন আছে। ওই যে তো মানে এখানে আবার ডিভিশন আছে, দেখো একটা এখানে আবার ডিভিশন, হ্যাঁ এখানে 90 ডিগ্রি হচ্ছে। নাই স্যার কর্নারে ফসফরাস কর্নারে গুলো না কত কিরকম হচ্ছে বলো আমাকে? মানে পি 90 হচ্ছে না, এই তিনটে পি। তুই টেপ তাহলে ফার্স্ট ভাবো যে আমার এখানে बीच के हिसाब से एंगल लेना पड़ेगा। এই কত অ্যাঙ্গেল হচ্ছে বলো আমাকে। ওরা বলছে এখানে বন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি হচ্ছে না, এইটা বলছে যে এটা 60 ডিগ্রি হচ্ছে না, এটা কত হয় বলো? বলো এই অ্যাঙ্গেলটা বলো। क्वाड्रिलैटरल का तो अरे हाँ एक्सीड कर जा रहा है, और ऊपरेরটা কমে যাবে। হ্যাঁ মানে সবগুলো তো মানে এটা আমার হওয়া উচিত ছিল এখানে এরকম বন্ডটা, মানে ধরো আমি চাইছি এরকম বন্ডটা আনছি, এই বন্ডটা, এই বন্ডটা দেখো, এই বন্ডটা বলছি কত হওয়া উচিত ছিল? কিছু বুঝতে পারছি না। काइट शेप है, হ্যাঁ কাইট শেপ হয়েছে। वो स्क्वायर ना है। হ্যাঁ না এটা তো স্কয়ার নয়, এটা টেট্রাহাইড্রাল শেপে হয়েছে এটা। তাহলে দেখো আমার এখানে वो 30 हो जाएगा ऊपर वाला। हाँ और ये ऑपोजिट एंगल्स 120 और ऊपर नीचे 60 ডিগ্রি। হ্যাঁ সেটাই বলছি। তাহলে এখানে আমার 60 ডিগ্রি হয়েছে, তাহলে দেখো এখানে অনেকটা অ্যাঙ্গেল স্ট্রেন আছে। এখানে কি আছে তোমার? অনেক বেশি অ্যাঙ্গেল স্ট্রেন আছে। एंगल स्ट्रेट অ্যাঙ্গেল স্ট্রেন মানে ধরো তুমি যে বসে আছো, মানে হাত পা ছড়িয়ে বসে আছো, তোমাকে একটা ছোট ঘরে বসে দিলাম, সেখানে জায়গা কিছু নেই, সেখানে তুমি চুপচাপ বসে থাকতে পারবে, তখন তোমাকে বলে তুমি স্ট্রেনের মধ্যে আছো। এই যে সারাদিন অনলাইন ক্লাস হচ্ছে, সারাদিন সকাল থেকে রাত্রি অবধি ক্লাস হচ্ছে, তুমি ভীষণ স্ট্রেনে আছো, মানে অনেক প্রেসার পড়েছে, তো তাকেই বলছি প্রেসার। মানে এখানে আমার জায়গা হওয়া উচিত ছিল এইরকম, কিন্তু ছোট করে বেশ প্রেসার দিয়ে রেখেছি এখানে,
তাহলে এখানে অনেক বেশি প্রেসারের মধ্যে আছে, দ্যাটস ওয়াই এটা বেশি রিঅ্যাক্টিভ হয়, তার জন্য হোয়াইট ফসফরাস ইজ মোর রিঅ্যাক্টিভ। তোমাকে যে কথাগুলো বলছি না, এটা বইয়ে সব লেখা আছে, কিন্তু বুঝবে ভালো করে, কিন্তু তোমার কি বলছি। কোশ্চেন খাতায় লেখো, খাতায় কোশ্চেন লেখো, হোয়াইট ফসফরাস ইজ মোর রিঅ্যাক্টিভ দেন রেড ফসফরাস। হ্যাঁ, তোমাকে স্ট্রাকচার দেখে বোঝাতে হবে ভালো করে। Why the white phosphorus is more reactive than red phosphorus? আমি এবারে রেড ফসফরাসটা ড্র করছি। দেখো, এটা হচ্ছে P, এটা P, এটা হচ্ছে রেড দিয়ে ড্র করছি, রেড ফসফরাস। এরকম অ্যাঙ্গেল আছে, এরকম করে দেখো। এখানে সমস্যা হচ্ছে গিয়ে এই পাশে আরেকখানা আছে, কোন জায়গা নেই, দেখা মুছে দিয়ে আসতে পারে একবার। দেখো এখানে P, এটা P, এখানে P, এখানে P আছে এরকম করে। আবার দেখো, তাহলে এখানে অ্যাঙ্গেলটা আছে এরকম করে, এই অ্যাঙ্গেলটা নেই, এই পাশের বন্ডটা নেই, এখানে তো এই পাশের বন্ডটা নেই, ঠিক আছে? না, এবারে আবার এই পাশে লিংক আছে এরকম করে, আরেকটা চেন আছে, অনেকগুলো পলিমার করে করে আছে, হ্যাঁ, মানে এই পাশে আবার তোমার এরকম করে, মানে আরেকখানে এরকম করে আবার চেন আছে, একটা বন্ড দিয়ে আমি এরকম করে আবার একটা চেন আছে, এরকম করে আছে, আবার সব এরকম করে কম্বাইন করে করে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে রেড ফসফরাস, তাহলে এখানে অনেকটা কম অ্যাঙ্গেল স্ট্রেন, তাই জন্য এটা হয়েছে। তাহলে এই একটা কোশ্চেন শিখতে পারলে হোয়াইট ফসফরাস রেড ফসফরাসের স্ট্রাকচার দিয়ে গ্রুপ 15 এ। নেক্সট দেখো, কি গো আরেকটা বলে দেবো নাকি, না এখানেই শেষ? স্যার আরো কিছু বাকি আছে এখনো। দেখো তোমার তো গ্রুপ 15 অনেক কিছু আছে, তুমি बोला था थर्सडे को, हम बोला मंडे को दे देखो। কি শুনে পড়ো না? एक सुहागी सर से मैं बोला था सर मंडे टेस्ट लीजिएगा, ये बोला नहीं पापा सर से। मंडे से टेस्ट। मैं भी ट्राई किया था, मुझे कुछ समझ नहीं आया। भाई के पास शोभित सर तो जुड़वा भाई है, तो शोभित और शोभित। अरे गली में जाके जो बड़ा सा घर है, 2 तल्ले का, शोभित सर है ना, और जो हाँ बड़ा सा रूम है, वहाँ पे एसी है, डीसी रूम है ना ऊपर में, उनको ठीक है चलो, वो शोभित सर বাড়িতে পড়বে, আমি তাহলে পি ব্লক পরের দিন ডিসকাস করব। স্যার পি ব্লকের আরো আছে? অনেক আছে, 10 बजे बोल रहे हैं। দাঁড়াও একটা কনসেপ্ট পড়ে হয়ে যাবে আমার। এই দেখো আরেকটা দেখে নাও, দেখো ফসফরাস আমি বলছি, এরকম তো কম্পাউন্ড আছে, ধরো বললাম P2O3, আরেকটা আছে P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড, P2O3 ডাইমার করে হচ্ছে P4O6 ডাইমার, এই ডাইমার হচ্ছে তোমার P4O10। তুমি যখন এক্ষুনি বইগুলো স্ট্রাকচারটা দেখবে এই দুটো কম্পাউন্ডের, তুমি কিচ্ছু বুঝতে পারবে না, তোমাকে এক্ষুনি দেখাবো, বইগুলো দেখে দিচ্ছি, বইগুলো আগে এঁকে নাও, আগে এই দুটো আঁকো, ফসফরাস পেন্টঅক্সাইড, ফসফরাস ট্রাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, এটা কি অক্সাইড? ট্রাইঅক্সাইড ডাইমার। তুমি না এরকম 4খানা পি কে আঁকো, আগে এরকম 4খানা পি কে আগে আঁকো, এরকম বন্ড জুড়ে দাও, জুড়ে দিয়েছো, আমার সঙ্গে সঙ্গে নাহলে আঁকতে পারবে না। হ্যাঁ কি বল, बना लिए सर आगे। কি বলছো? আরে ডাইমার তো, ডাইমার করেছে, ইনটু 2 করেছে, আগে এটা আমার সঙ্গে ড্র করো, এরপরে দেখো কি করবে। তুমি এখানটায় এই আমি না ভুলে গেছি, তোমরা একটু মুছে দাও, খালি 4টে পয়েন্ট, খালি 4টে পি আঁকো, অনলি 4টে পি আঁকো, দিয়ে এরকম করো, দিয়ে এরকম করো, এরকম করে জুড়ে দাও, সব দেখো এরকম করে করলাম, হয়েছে? কেমন দেখতে আসছে দেখো এবারে, এই অবধি করেছো কিনা বলো?
নেক্সট দেখো, স্যার চারটেও হলো তো তাহলে। ওয়েট করো না, তোমাকে আমার সঙ্গে আঁকতে বলছি তো, এর পরেরটা আঁকতে পারবে না, ভুলিয়ে যাবে। এরপরে দেখো এই পি থেকে আবার এখানে এবার একটা করে দাও, আবার দেখো এখান থেকে আরেকখানা জুড়ে দাও, এটা P4O6। তুমি বইতে এই স্ট্রাকচারটা দেখে ভাবতে বাবা এটা কি কঠিন। এরপরে দেখো P4O10 রাখো, P4O10 একই রকম করে ড্র করো, আবার চারখানা পি ড্র করে সব একই রকম এরকম করে বানিয়ে দাও, পি ও এরকম করে নাও, এরকম করে না করেছো? আচ্ছা, এই কি কাণ্ড দেখো, এটা হয়েছে। এবার এখানে ডবল বন্ড ও এক্সট্রা হচ্ছে ওটার থেকে, সবগুলো ডবল বন্ড ও, ডবল বন্ড ও, ডবল বন্ড ও। এবার বই খোলো, এবার বই খোলো, বই খুলতে বলছো, সবাই বই খোলো, বই খোলো, তুমি খোলো, তুমি বই খোলো, বই শুকিয়ে গেছে দেখাচ্ছি তো, বই খোলো, তোমরা বইটা পড়ে নাও। আচ্ছা, গ্রুপ 15 করো আগে, গ্রুপ 15 করো আগে, তোমাকে বাকিগুলো সব নিজেকে পড়তে হবে। গ্রুপ 15 শুরুতে কি দেওয়া আছে, এই দেখো হোয়াইট ফসফরাস, দেখো এখানে এই তো লেখা আছে হোয়াইট ফসফরাস, পেয়ে গেছো? আর আগে এর পরে উল্টাও, আগেও তো পাবে, আগেও তো প্রপার্টি দেওয়া আছে। सर इसमें ग्रुपिंग नहीं लिखा हुआ है, इसमें फॉस्फोरस एरोट्रोपिक फॉर्म डाइहाइड्रोजन नाइट्रिक एसिड। হ্যাঁ সব এখানে আছে, গ্রুপ 15 চলছে এটা। এরপরে উল্টাও, এই দেখো কি করো, দেখেছো এই একটা সাথে দেখেছো? হ্যাঁ এই আঁকড়া এখনই বই দেখে মনে হচ্ছে এরকম। আমার বই দাও, বই দাও, এই যে আঁকড়া দেখোনি, এই দেখো আমি এনসেট বই খুলছি, এখানে দুজনে তো বই দেখে নাও, মার্ক করে নাও। হ্যাঁ না আমার একটা আইএসসি একটা ব্যাচ আছে, অক্সিডিয়াম কনভেন্টে পড়ে, কিন্তু তোমাকে ওখানে আমাদের এখানে ফিটে যে ওখানে থাকে। আর দেখো তো এটা হচ্ছে অকারেন্স, এই একটা চার্ট দেওয়া আছে, চার্টটা কেটে দাও, পড়বে না, এই চার্ট মার্ট কিছু পড়বে না। ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাটমিক রেডিয়াই, এটা সব টিক করার জন্য বলে দিচ্ছি শুরু থেকে খুলে। আচ্ছা দেখো একদম শুরুতে দেখো, এই জায়গাগুলো পাচ্ছো, এই যে একদম শুরু ফার্স্ট পেজ, না না ওল্ডটাও পেয়ে যাবে তুমি, দেখো না এই জিনিসগুলো দেওয়া আছে। স্যার কত পেজ একটু বলবে স্যার, কত পেজ? আরে বাবা পেজ নাম্বার 71, পরপর উল্টাতে পেয়ে যাবে তুমি। প্রপার্টিজ গুলো, অ্যাটমিক সাইজ ওগুলো পেয়েছো না, ওগুলো মার্ক করে না ফার্স্টে, ওগুলো সব পড়ে নিয়েছো, ওগুলো আমি পড়াবো না। শুরুর দিকে আছে অ্যাটমিক সাইজ, ওটালে ওই সময় পড়ে নেবে। তারপরে এখানে আছে প্রিপারেশন, ওগুলো সব নিজে পড়বে, কোশ্চেন খুলে খুলে আনসার লিখতে লিখতে এটা খুলবে, এগুলো আগে থেকে মুখস্থ করে যাবে না। তোমাকে আমি পি ব্লক যা বোঝালাম, প্রপার্টি গুলো সব পড়ে নিয়ে স্ট্রাকচার বুঝে নিয়ে এগুলো বুঝে টুঝে নিয়ে প্রিভিয়াস এর কোশ্চেন করে বসে থাকবে, কোশ্চেন খুলে আনসার লিখবে, না পারলে বই উল্টাবে। এখানে অ্যামোনিয়া আছে, ফসফিন আছে, অ্যামোনিয়া আছে, প্রিপারেশন আছে, এই চারটা হেভি ইম্পর্টেন্ট। এই যে স্ট্রাকচার গুলো দেওয়া আছে না বইতে, অনেক ইম্পর্টেন্ট আছে এখানে। আবার উল্টাচ্ছি আমি, এই দেখো হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস বইতে দেওয়া আছে, তোমাকে দেখিয়ে দেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে, এই তো P2, P2O4, P2O5, হ্যাঁ এখনই বর্ণনা দিতে হবে যে এই দুটো এই আঁকা আছে, তুই নিজে এখন এঁকেছো এগুলো। তারপরে দেখো এখানে সমস্ত অ্যাসিড গুলো দেখো আঁকা আছে, তোমাকে আমি সব বলে দিয়েছি এগুলো, পাইরো, মেটা, অর্থ, ফসফরাস, ফসফরিক, তোমাকে আমি সব শিখিয়ে দিয়েছিল, কিছু বলতে বাকি নেই তোমার। হ্যাঁ হ্যাঁ কি পড়বে তুমি আর। এরপরে দেখো তোমাকে যে এক্ষুনি বোঝালাম, ওই দুটো কোথায় গেল, P2O3, P2O5 এখানে দেওয়া নেই, ওই তো P2O3, P2O5 স্যার ডি ব্লক খতম করতে দিয়ে এরকম করে বই উল্টে পড়তে হবে, তাহলেই হবে তোমার।
DNF ঠিক আছে। আর দেখো এবার গ্রুপ 18টা খোলো। গ্রুপ বলবে 18 স্যার থেকে গ্রুপ 18 থেকে 5 মার্কস পরীক্ষায় আসবে অনলি গ্রুপ 18টা। গ্রুপ 18 হাতে গুনে দেখো এখানে পেজ নাম্বার বাকি তো পড়বে, একই জিনিস তো আছে, স্ট্রাকচার ও কেমিক্যাল ফর্মুলা গুলো তো আছে। গ্রুপ 18 খোলো এবারে। গ্রুপ 18 এ 2 পাতা আছে, ওই ইলেকট্রনিক কনফিগারেশন ওই সমস্ত পড়বে, তোমার বইয়ে মার্ক করে দেবো। দেখো এই স্ট্রাকচার দেখো, এই যে XCF4, XCO3, XCOF6 এগুলো পড়তে হবে। আর 7খানা রিঅ্যাকশন এখানে আছে, 7খানা রিঅ্যাকশন গুনে গুনে, XCF2 প্লাস ওয়াটার, XCO4 প্লাস ওয়াটার। ঠিক আছে, ঠিক আছে আজকে টাটা। মানে তো বলে এসছে চাপটা কমপ্লিট। স্যার হ্যাঁ স্যার বলছি যে কত পেজ অবধি পড়বে একটু বলবে? তুমি তো পুরোটা স্যার আজকে কমপ্লিট হয়নি।